তো আজ তাহলে যেটা পড়াবো সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কিছু জাজমেন্ট যেগুলো ভারতের ইতিহাসে, বিচার ব্যবস্থার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা হয় এগুলোকে, বিভিন্ন সময় এগুলোকে কোট করা হয়। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসেছে এবং এখান থেকে যেমনটা বললাম যে প্রায় 80টা মতো প্রশ্ন আমি ওয়েবসাইটে এবং অ্যাপে অ্যাড করে দিয়েছি। তোমাদের উচিত যে ক্লাসের আগে এবং ক্লাসের পরেও পুরো এই যে আমার বিষয়টি পড়ানো হলে, মানে সমস্ত জাজমেন্টগুলো যেগুলো আমি পড়ানোর জন্য মানে তৈরি করে রেখেছি, তো সেগুলো পড়ানোর পরে তোমাদের উচিত আবার পুনরায় এগুলোকে একটু সলভ করে নেওয়া। এখান থেকে তোমরা দেখবে বেশ কিছু জাজমেন্ট যেগুলো গুটি কয়েক সংখ্যায়, সেগুলো কিন্তু একাধিকবার জিজ্ঞেস করেছে এবং ওভারঅল যে সমস্ত জাজমেন্টগুলোকে আমি বোল্ড করে তোমাদের সামনে প্রেজেন্ট করব, মানে বোল্ড করে সেগুলোকে আইডেন্টিফাই করা থাকবে, সেগুলো তোমাদেরকে বারবার দেখতে হবে এবং ওগুলোর মধ্যেই সমস্ত কিছু কিন্তু জিজ্ঞেস করছে, এর বাইরে কিছু জিজ্ঞেস করছে না। সো এই লিস্টটা, এই যে 15-16টা যদি জাজমেন্টের নাম যদি পড়ে নিতে পারো তাহলেই তোমরা দেখবে যে কমন পেয়ে যাবে। এবার যারা নেট পরীক্ষা দেবে পাশ করনি এখনও, বা সেট পরীক্ষা দেবে পাশ করনি এখনও, বা রিপিট করে বসছো, তাদের জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। তাছাড়াও যারা তোমরা আগামী দিনে এসএসসি এবং সেট, মানে এসএসসি এবং সিএসসির হচ্ছে ইন্টারভিউ দেবে, তাদের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এগুলো ল্যান্ডমার্ক কতগুলো জাজমেন্ট। তুমি হয়তো আগামী দিনে তুমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে বললে যে আমি মৌলিক অধিকার পড়াবো, এখন মৌলিক অধিকার থেকে বেশ কতগুলো এই ধরনের বিশেষ করে ল্যান্ডমার্ক জাজমেন্টগুলো বিভিন্ন সময় এসেছে, যেগুলো মৌলিক অধিকারের যে স্কোপ সেটাকে এক্সটেন্ড করেছে, আবার হতে পারে যে সেটাকে লিমিটও করে দিয়েছে। এখন তার এই হিস্ট্রিটা যদি তোমার জানা না থাকে, তাহলে জানা না থাকলে তোমার মুশকিল হতে পারে যে তুমি পাল্টা কিছু প্রশ্ন তারা যদি, বা কাউন্টার কোয়েশ্চেন্স যদি ওনারা কিছু করেন ইন্টারভিউ বোর্ডের মেম্বার্সরা, তোমরা কিন্তু আটকে যাবে। এ কারণে তোমাদের ওভারঅল এই সমস্ত বিষয়গুলোই জানতে হবে, ঠিক আছে? এছাড়াও ইন্ডিপেন্ডেন্টলি তোমাদেরকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ বেশ কতগুলো জাজমেন্ট আছে, তার মধ্যে হয়তো তোমাকে জিজ্ঞেস করেই বসলো, বলো তো একে গোপালান ভার্সেস যে স্টেট অফ মাদ্রাস যে কেসটা হয়েছিল সেটা কী নিয়েছিল, ইন্ডিপেন্ডেন্টলি জিজ্ঞেস করলো, হতেই পারে। এবার তোমার কাছে হয়তো ওরা একটুখানি বিস্তারিত গল্পটাই শুনতে চাইছে, বা যেভাবে উত্তরটা ওরা চাইছে সেইভাবে হয়তো তুমি দিলে না, খুব শর্টকাট একটা উত্তর দিলে, হয়তো মনে হতেই পারে যে তুমি মুখস্থ করে এসেছো, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই। তো এই কারণে তোমাকে এগুলো গল্পগুলোও শুনতে হবে এবং গল্পগুলো শোনার একটা ফায়দা হচ্ছে, বেনিফিট হচ্ছে যে গল্প তুমি যত শুনবে, গল্পের আকারে যত তুমি এগুলোকে পড়ার চেষ্টা করবে, এত বড় একটা সিলেবাসের যে পড়াগুলো, এগুলো কিন্তু একেবারে ছোট হয়ে যাবে তোমার কাছে এবং একটা সার্কেল মনে হবে, যে যেখান থেকেই তুমি শুরু করছো মনে হবে যেন সেখানে এসেই বিষয়টি শেষ হচ্ছে। এখন যখন তুমি এটি করতে পারবে, এই ধরনের একটা কনসেপ্ট নিজের মধ্যে ডেভেলপ করতে পারবে, তখনই গিয়ে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে ইজিলি তোমার যে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এটা নিজেও তোমার ফিল হবে এবং সমস্ত পরীক্ষাতেই তুমি পরপর কিন্তু পাশ করতে পারবে। এটা একটা বেসিক জিনিস, সাধারণ বিষয়ে কতগুলো কথা, এগুলো তোমাদেরকে জানতেই হবে। চলে আসো প্রথম, আমার হয়তো আজ সব জাজমেন্টগুলো পড়ানো হবে না, বাট আমি সবগুলোই চেষ্টা করব, যেগুলো আমার ইন্টেনশানে আছে যে আমি অবশ্যই সেগুলোকে পড়াবো, বাট আজ হয়তো সবগুলো হবে না। আজ আমি প্রথম 4টে যে গুরুত্বপূর্ণ জাজমেন্ট সেগুলোকে পড়াবো, ধীরে ধীরে পড়াবো, আমি রিপিট করব, বুঝিয়ে বলার চেষ্টা করব এবং তোমাদেরকে নিজেকে এটাকে প্রসেস করতে হবে, নিজের মধ্যে প্রসেস করতে হবে। এটা একটু টাইম টেকিং, আমি হয়তো বলে দিতেই পারি 10 মিনিটে পুরো ক্লাসটা শেষ করতে পারি, বাট 10 মিনিটে ক্লাসটা শেষ করলে তোমরা কিন্তু নিতে পারবে না, প্রসেস করতে পারবে না, লিঙ্ক করতে পারবে না। একটা কেসের সঙ্গে আরেকটা কেসের লিঙ্ক, একটা কেসের সাথে আরেকটা ফান্ডামেন্টাল রাইটসের লিঙ্ক আছে, একটা ফান্ডামেন্টাল রাইটসের সাথে বা কেসের সাথে বা অ্যামেন্ডমেন্টসের সাথে তোমরা দেখবে যে সেখানে অন্যান্য সমস্ত বিষয়গুলো লিঙ্ক আছে। তো সেই লিঙ্কটা যদি না করতে পারো, কনস্টিটিউশনের এত বিষয় এখানে মনে রাখা কিন্তু পসিবল নয়। তো গল্পের ছলে এগুলোকে তোমাদের একটুখানি বুঝতে হবে। তো শুরু করছি। শুরুতে একেবারেই তোমাদেরকে আমি আগে লিস্টটা দেখিয়ে নিই যে কোন কোন জাজমেন্টগুলো আমরা আগে পড়তে চলেছি। এই লিস্টটা তোমাদের গ্রুপে যারা অনেক পুরনো স্টুডেন্ট তাদের কাছে নিশ্চয়ই রয়েছে। এই লিস্টটা আমি একাধিকবার তোমাদের গ্রুপে শেয়ার করেছি, আমি আজ আবার করে দেবো ক্লাসের শেষে। আপাতত তোমরা এখানে নজর রাখো, যেগুলো বোল্ড করে দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কতগুলো জাজমেন্ট, যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে। সো এগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। সো সবগুলো মনে রাখাটা যদি তোমার জন্য অসুবিধাজনক হয়, চিন্তার কোনো বিষয় নেই, যেগুলো বোল্ড করে দিয়েছে আপাতত এগুলোকেই মনে রাখো এবং গল্পগুলো শুনলে তারপরে এমনিতেই মনে থাকবে, কিন্তু গল্পটা মন দিয়ে শুনতে হবে,
ক্লাসের পাশাপাশি তুমি আরও অন্য কিছু করছো আর তুমি ভাবছো যে তোমার এটা মনে থাকবে দীর্ঘ সময়, এটা বোধহয় পসিবল হবে না। সো যদি দীর্ঘ সময় মনে রাখতে হয় তাহলে এটাকে মন দিয়ে শুধু এটাকেই শুনতে হবে। তো যাই হোক, এখানে যে কেসগুলো যেগুলো এখানে বোল্ড করে দেওয়া আছে এবং সমস্ত যে কেসগুলো আছে সেগুলো একবার দেখে নাও। প্রথম যে কেসটা এখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে এ কে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস, 1950 সালে এই কেসটা হয়েছিল। ফ্রিডম অফ বলতে পারো যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসকে কেন্দ্র করে এখানে একটা কেস হয়েছিল। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা পড়বো কী ধরনের ডেভেলপমেন্টস এসেছে, তার ফলে কীভাবে ইভলিউশনস হয়েছে ফান্ডামেন্টাল রাইটসগুলোর, বা জুডিশিয়ারি কীভাবে তার নিজেকে নিয়ে শক্তিশালী সে করেছে, কীভাবে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে বা ডেমোক্রেসিকে কীভাবে প্রোটেক্ট করেছে, প্রমোট করেছে, সেই সমস্ত বিষয়গুলো জানতে হলে আমাদের এই হিস্ট্রিটা জানতে হবে, কেসের হিস্ট্রিটা জানতে হবে। কারণ সবসময় এটা হয়নি যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সবটাই ডেমোক্রেসির পক্ষে দাঁড়িয়েছে, সবটাই ফান্ডামেন্টাল রাইটসের পক্ষে দাঁড়িয়েছে। অনেক সময় দেখা গেছে যে সেগুলো ডেমোক্রেসির হয়তো পক্ষেই যায়, কিন্তু আলটিমেটলি সেটা দেখা যাবে যে ডেমোক্রেসির পক্ষে গেলেও সেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটসগুলোর খানিকটা কিন্তু অনেক সময় বিপক্ষে গেছে এবং সেগুলো মানুষের গণতন্ত্রকে প্র্যাকটিস করার যে স্কোপ সেটাকে অনেকটা কিন্তু কমিয়ে দিয়েছিল। সো গণতন্ত্রকে উপভোগ করার স্কোপটা কমিয়ে দিয়েছিল। সো টাইম টু টাইম যেমন তারা এগুলো করেছে, তেমনি আবার তারা নিজেদের যে রুলগুলো বা ভার্ডিকগুলো সেগুলোকে কিন্তু ওভার রুলও করেছে, অর্থাৎ সেগুলোকে পরিবর্তন করেছে, সেগুলোকে তারা মডিফাইও করেছে। তো সেই ইভলিউশনসটাও তোমাদেরকে বুঝতে হবে। এখন এগুলো বুঝলে কি শুধুই এখানে এই নেট সেট পরীক্ষাতেই তোমার বেনিফিট হবে? এর বাইরে কি আর কোনো বেনিফিট নেই? অসংখ্য বেনিফিট আছে। তোমরা দেখবে পিএইচডি, পোস্ট ডক্টরেটের যে ফেলোশিপসগুলো এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোভাইড করছে, সেখানেও কিন্তু এই জুডিশিয়ারির উপরেও তারা কিন্তু প্রপোজালস চাইছে যে জুডিশিয়ারিকে কীভাবে আরও ইমপ্রুভ করা যেতে পারে, সেটার উপরেও তোমার পিএইচডির বা পোস্ট ডক্টরেটের প্রপোজাল কিন্তু তারা এক্সপেক্ট করছে, বা বিভিন্ন রিসার্চ প্রজেক্ট তারা দিতে চাইছে। বড় বড় অ্যামাউন্ট তারা সেখানে দেবে, 13 লাখ, 24 লাখ, 25 লাখ, 30 লাখ এরকম অ্যামাউন্ট, কোনো অ্যামাউন্ট সেখানে কোটি টাকাও ছাড়িয়ে যায়। তো এই ধরনের আন্ডারস্ট্যান্ডিংগুলো থাকলে আগামী দিনে সেই স্কোপগুলো তোমাদের কাছে কিন্তু ওপেন হয়ে যাবে। সো একটু লং রানে জিনিসটাকে ভেবে একটুখানি ভালোভাবে বোঝার চেষ্টা করো। চলে আসো এখানে তাহলে এ কে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস, যেটা ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস নিয়ে হয়েছিল 1950 সালে। এরপরে রমেশ থাপার ভার্সেস স্টেট অফ মাদ্রাস, এখানেও গণতান্ত্রিক অধিকার নিয়েই একটা বিষয় ছিল, আমি ডিটেলসে বলবো কিছুক্ষণের মধ্যে। এরপর শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্ট এসেছিল 1951-এ, এটাও সেই ফান্ডামেন্টাল রাইটসকে কেন্দ্র করে, এখানেও আমি আসবো আলোচনায়। এরপরে আছে বেরুবাড়ি ইউনিয়ন, এটা হচ্ছে আমাদের বেরুবাড়ি ইউনিয়নটা হচ্ছে আমাদের মানে আমাদের ইন্ডিয়ার যে ল্যান্ড, সেই ল্যান্ড এক্সচেঞ্জকে কেন্দ্র করে হয়েছিল। গতকাল ক্লাসে তোমাদের এটা আমি বলেছিলাম। সো এই 4টে কেস আমি আজ তোমাদের পড়াবো, বাকিগুলো ধীরে ধীরে তোমাদের আমি অবশ্যই পড়াবো নেক্সট ক্লাসগুলিতে। এরপরে সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান 1965-এ হয়েছিল, ভালো করে দেখে নিও কেস কি আছে, আমি ডিটেলসে বলবো নেক্সট ক্লাসে। গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, যেটা ডক্ট্রিন অফ প্রসপেক্টিভ ওভার রুলিং, এই বিষয়টি কি আমি ক্লাসে অবশ্যই তোমাদের বলবো, একাধিক প্রশ্ন এখান থেকে এসেছে এবং গোলকনাথের কনসেপ্টটিও একাধিকবার অন্যান্য বিষয়গুলো সম্পর্কেও জানতে চেয়েছে, শুধু প্রসপেক্টিভ ওভার রুলিং নয়, আরও অন্যান্য বিষয়গুলোও জানতে চেয়েছে। এছাড়াও কেশবানন্দী ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, যেখানে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কনসেপ্টটা আসে এবং হচ্ছে প্রিএমএলকে কনস্টিটিউশনের পার্ট বলা হয় 1973-তে। একাধিক প্রশ্ন যেগুলো জাজমেন্ট থেকে এসেছে সেখানে এই বিষয়টি থেকে কিন্তু জিজ্ঞেস করেছে। তো কাজে এটা একটু ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও আছে ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ, ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ 1975-এ হয়েছিল। এই সেই জাজমেন্ট যেখান থেকে আমরা দেখতে পাবো যে জাজমেন্টটা এলাহাবাদে হাইকোর্টে চলছিল, সুপ্রিম কোর্টে পরবর্তীকালে আসে, এলাহাবাদ হাইকোর্টেরই জাজমেন্ট এটা। তো এখানে আমরা দেখতে পাবো যে বেশ গুরুত্বপূর্ণ কতগুলো জাজমেন্ট দেয় এবং সেই জাজমেন্টগুলোই আলটিমেটলি গোটা ভারতবর্ষের সেই সময়কার রাজনীতিটাকে বদলে দিয়েছিল। তোমরা জানো যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার জন্যও কিন্তু এই কেসটা অনেকটাই দায়ী ছিল বা রেসপন্সিবল ছিল পেছন থেকে, বা ভূমিকা পালন করেছিল। এছাড়াও এডিএম জবলপুর ভার্সেস শিবকান্ত শুক্লা, এটা ওই এমার্জেন্সি টাইম পিরিয়ডেই হয়েছে, হেভিয়াস কর্পাসকে নিয়ে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসকে নিয়েই হয়েছে, যেটাকে বাংলায় বলি আমরা বন্দি প্রত্যক্ষীকরণ। এছাড়াও আছে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, 1978 সালে হয়েছিল, অনেক কিছুকে বদলে দিয়েছে। এই কেসটি অতীতের অনেক ইতিহাস কেসকে বদলে দিয়েছে। সো এটাও তোমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। এছাড়াও আছে মিনার্ভা মিল কেস, 1980 সালে হয়েছিল, জুডিশিয়াল রিভিউ নিয়ে একটা সেখানে বড় জাজমেন্ট দেয়। এছাড়াও বোমান রাও ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আছে, এতটা গুরুত্বপূর্ণ নয়।
শাহাবানু বেগম ভার্সেস মোহাম্মদ আহমেদ খান বলে একটা জাজমেন্ট এসেছিল, রাজীব গান্ধী যে কারণে খুব সমালোচিত হয়েছিল এই জাজমেন্টটাকে বদলে দেওয়ার জন্য একটা আইন নিয়ে এসেছিল সরকার বেসিক্যালি। তো সে কারণে রাজীব গান্ধী খুব সমালোচিত হয়েছিল, এটা মাথায় রাখতে হবে। কমিউনিটি রাইটস ভার্সাস হচ্ছে সেখানে কোয়েশ্চেন্স উঠেছিল যে ইন্ডিভিজুয়াল রাইটস, তো কমিউনিটি রাইটস নাকি ইন্ডিভিজুয়াল রাইটস, রিলিজিয়াস রাইটস নাকি সেখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল রাইটস, তো এইরকম একটা বিতর্ক তৈরি হয়েছিল। তো সেই কেসটিও আমরা স্টাডি করব। এছাড়াও এখানে রয়েছে এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1986-এ, গুরুত্বপূর্ণ একটা কেস, ডিটেলসে বলবো পরে। ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ারের একটা ক্যাটাগরাইজেশনস করা হয়েছিল ওবিসিদেরকে নিয়ে, তোমরা জানো মন্ডল কমিশনের রিপোর্টের উপর বেস করে এই জাজমেন্টটা এসেছিল। মানে মন্ডল কমিশনসকে ইমপ্লিমেন্ট করার পর এই জাজমেন্টটা এসেছিল, ইমপ্লিমেন্ট করাকে কেন্দ্র করে ডিবেটস তৈরি হয়েছিল, তো সেই ডিবেটসেরই সমাধান করে সুপ্রিম কোর্ট সেই সময়। সো 1992-তে এই জাজমেন্ট এসেছিল। এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 356-কে কেন্দ্র করে এসেছিল, বা ফেডারালিজমসকে কেন্দ্র করে এসেছিল, বিশেষত রাজ্যপাল এবং রাজ্যগুলোর মধ্যে যে দ্বন্দ্ব চলে, এখনও যে দ্বন্দ্বটা চলছে দেখতে পাচ্ছ তোমরা শিক্ষা কেন্দ্রগুলোকে নিয়ে, বিশেষ করে ইউনিভার্সিটিসগুলোর ভাইস চ্যান্সেলর রিক্রুটমেন্টস যেভাবে আটকে রেখেছে বা দীর্ঘ সময় ধরে বিলম্বিত করেছে, তো সেগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তো এই যে ডিবেট, এটা অনেক পুরনো একটা ডিবেট, অনেক দিন ধরে চলে আসছে, এটা ইন্দিরা গান্ধীর সময়কাল থেকে চলে আসছে। তারপরে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়াতে এটা আরও অনেক বিতর্কটা বৃদ্ধি পায়, এরপরে আরও দীর্ঘ সময়ে লম্বা হয়েছে এটা, কিন্তু 94 এসে এখানে একটা সুপ্রিম কোর্ট ফুল স্টপ দেওয়ার কাজ করে। সো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে টানাপোড়েন রাজ্যপালের পোস্টটাকে কেন্দ্র করে, সেইটা নিয়ে আমরা ডিবেটস দেখতে পাবো। সুপ্রিম কোর্ট যেখানে এসে একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছিলেন, খুব ল্যান্ডমার্ক, একটা বড় ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা যেতে পারে ফেডারালিজমের ক্যারেক্টারটিকে বজায় রাখার জন্য। এছাড়া বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান, যেটাকে যার উপর নির্ভর করে বিশাখা গাইডলাইন এসেছিল, তোমরা জানো, যে সেক্সুয়াল কেস ছিল, বা বলতে পারো যে মহিলারা কর্মক্ষেত্রে যাতে নিরাপত্তা পায়, তাদের যাতে সেখানে নিরাপত্তা থাকে, সেই সমস্ত বিষয়গুলোকে সুনিশ্চিত করার জন্য একটা বড় জাজমেন্ট। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে এখানে দেখতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত নামগুলো আছে, আমি ওগুলোতে যাচ্ছি না, চলে আসো সোজাসুজি যেগুলো আমি বোল্ড করে রেখেছি। PUCL ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটাকে নোটা জাজমেন্ট বলা হয়, যার উপর ভিত্তি করে নোটা আমাদের EVM-এ আসে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ মুকেশ ভার্সেস স্টেট অফ NCT অফ দিল্লি, এটাকে নির্ভয়া কেস নামে জানি আমরা, নির্ভয়া কেস 2014 সালে হয়েছিল। সাহারা বানু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা ট্রিপল তালাক বলতে এখনও তোমাদের মধ্যে একটা ধারণা আছে বোধহয়, মুসলিমদের মধ্যে 3 তালাক প্রথা বোধহয় বন্ধ হয়ে গেছে, 3 তালাক নামক যে ধর্মীয় যে তাদের যে কালচার, সেটা বোধহয় বন্ধ হয়ে গেছে, না এটা বন্ধ হয়নি এখনও। ট্রিপল তালাকের জায়গাতেই আছে। ট্রিপল তালাকের নামে আসলে যে ধরনের ট্রিপল তালাককে যেভাবে মিসইউজ করা হচ্ছিল, অর্থাৎ যেটাকে বলা হয় ইনস্ট্যান্ট ট্রিপল তালাক, সেই যেটা শরিয়াতে কোথাও ছিল না, তো সেই ইনস্ট্যান্ট ট্রিপল তালাকটা হিউম্যান রাইটস ভায়োলেট করছিল, সেইটাকে স্টপ করে দিয়েছে। কিন্তু ট্রিপল তালাক এখনও কিন্তু বন্ধ হয়নি। ট্রিপল তালাক এখনও তুমি যদি কম্পেয়ার করো লিবারেল বা ওই যে সমস্ত মানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে, বা জেনারেলি আমরা যে কোনো দেশে মোটামুটিভাবে মেজরিটি অফ কান্ট্রিজে যে মিনিমাম যে টাইম পিরিয়ডটি পাই তালাকের জন্য, সেই টাইম পিরিয়ডের মোটামুটি অনেক কিছুকেই ট্রিপল তালাক ফলো করে, তাই এইটাকে এখনও তারা কিন্তু, এবং এটা যেহেতু কনস্টিটিউশনাল রাইটসের মধ্যেই আসে মাইনরিটিসদের, তো কাজে এটাতে হাত লাগায়নি, কিন্তু যেটা ছিল না আসলে শরিয়ার মধ্যে বা ধর্মের মধ্যে, সেইটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। সো এটার নাম হচ্ছে সায়ারা বানু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই ডিবেটটাও আমরা পড়ার চেষ্টা করব, এই জাজমেন্টটা সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এছাড়া গুরুত্বপূর্ণ একটা জাজমেন্ট যেটা হচ্ছে পুত্তস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্ট 2017 সালে, এবং এই কেসটাকে, এই লিস্টটাকে আর দু একটা জাজমেন্ট দিয়ে আমি আরেকটুখানি লম্বা করে দেবো। যেমন আমি EWS-দের যে রিজার্ভেশনস নিয়ে যে জাজমেন্টটা এসেছিল, সেটাও সেখানে অ্যাড করে দেবো, এটার এখানে অ্যাড করা হয়নি, তো এই অ্যাডিশনসটাও আসবে তোমাদের সেখানে, তখন ওটা নয় দেখে নিও তোমরা। সো এই EWS-দের রিজার্ভেশন নিয়ে যে জাজমেন্ট, সেটাও তোমরা এখানে পাবে। 370 নিয়ে যে জাজমেন্ট, সেটাও দেওয়ার চেষ্টা করব তোমাদের, ঠিক আছে। এই সমস্ত জাজমেন্টগুলো তোমরা পাবে এখানে, ঠিক আছে। তো এই সমস্ত এবং 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 যে জাজমেন্ট যেটাকে বলা হচ্ছে যে ইলেকট্রাল বন্ড নিয়ে যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাও তোমরা কিন্তু এর মধ্যে পাবে। সো লেটেস্ট যে জাজমেন্টগুলো এসেছে সুপ্রিম কোর্টের, সেই জাজমেন্টগুলো তোমরা এখানে কিন্তু পাবে, ঠিক আছে। সো এই জাজমেন্টগুলোকে এখানে আমি অ্যাড করে দেবো, দেখে নিও। বাট আপাতত আমরা চলে আসি আমাদের বোঝার জন্য প্রথম 4টে যে জাজমেন্ট আসে, সেই 4টে জাজমেন্টে কি প্রথম জাজমেন্ট কি আছে দেখো। প্রথম জাজমেন্ট আছে AK গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস, 1950-তে এই জাজমেন্টটা এসেছিল।
একে গোপালন ছিলেন একজন, একে গোপালন ছিলেন মানে এটা ছিল একটা ফার্স্ট মেজর কেস বলা যেতে পারে, ফার্স্ট মেজর কেস যেটা সুপ্রিম কোর্টে এসেছিল, সুপ্রিম কোর্ট ডিসাইড করেছিল যেখানে ফান্ডামেন্টাল রাইটসের ইস্যুস ডিল হয়েছিল, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল প্রথম কোনো, এবং তার জন্য প্রথম যে জাজমেন্ট এসেছিল সেটা হচ্ছে একে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস জাজমেন্টে। তো সেখানে আমরা দেখতে পাবো একে গোপালন বলে একজন কমিউনিস্ট লিডার ছিলেন মাদ্রাসের, অফকোর্স যে মাদ্রাস অর্থাৎ যেটাকে আমরা আজ তামিলনাড়ু বলছি, সেই তামিলনাড়ুর, তো সেই তামিলনাড়ুর আর কি একজন কমিউনিস্ট লিডার ছিলেন। বুঝতেই পারছো কমিউনিস্ট মানে সেখানে বামপন্থীদেরই কথা বলা হচ্ছে। সো বামপন্থীরা সেই সময় মানে কাইন্ড অফ বুঝতেই পারছো যে এমনিতেই বামপন্থীরা সবসময় একটুখানি সমস্ত কিছুকে ক্রিটিক্যালি দেখার চেষ্টা করেন, সিস্টেমটিকে মডিফাই করার চেষ্টা করেন, আরও বেশি ইনক্লুসিভনেসটাকে জেনারেট করার চেষ্টা করেন। তো এটা করতে গিয়ে এক্সিস্টিং সিস্টেমের সাথে তাদেরকে জেনারেলি ফাইট করতে হয়, জেনারেলি তাদেরকে ফাইট করতে হয়। তো স্বাভাবিকভাবেই একজন কমিউনিস্ট লিডার, তিনি একজন কমিউনিস্ট লিডার একে গোপালন, তিনি বেসিক্যালি এমন কিছু বলতে পারো যে তিনি এক পত্রিকায় লিখেছেন, জার্নালে লিখেছেন যে যার জন্য তাকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। কি বলা হচ্ছে, মানে তাকে অ্যারেস্ট করা হচ্ছে এখানে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট বলে একটা আইন ছিল, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, ঠিক আছে, অর্থাৎ অপরাধ করার আগেই কাউকে হচ্ছে আটকে দেওয়া, ঠিক আছে। তো এই আইনে তাকে কিন্তু আটক করা হয়, ঠিক আছে, এবং এটা মাদ্রাস গভর্নমেন্ট সেই সময় কিন্তু এটা করেছিল। এবং এখানে আমরা দেখতে পাবো যে যখনই তাকে আটক করা হয় তখনই সেখানে দেখা যাবে যে যখনই তাকে আটক করা হয় তখনই তিনি কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু কেস ফাইল করেন এবং তিনি দাবি করেন যে তার যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয়েছে। এখন তিনি দাবি শুধু এটা করেননি, বরং এটাও তিনি দাবি করেছিলেন যে মৌলিক অধিকারগুলো কোনো একটি বা দুটি নয়, বরং একাধিক মৌলিক অধিকার তার এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের মধ্য দিয়ে তাকে ক্ষুণ্ণ করা হয়েছে। এবং সেগুলো হচ্ছে আর্টিকেল 13, যেখানে বলা হয়েছে কি, আর্টিকেল 13 যেখানে বলা হয়েছে যে আইনের কথা। 12 নম্বর আর্টিকেলে তোমরা জানো যে রাষ্ট্রের ডেফিনেশনের কথা বলা হচ্ছে, আর 13 নম্বর আর্টিকেলে তোমরা জানো যে লয়ের ডেফিনেশন দেওয়া হয়েছে। তো এখানেই বলা হয়েছে যে ল বলতে কোনগুলোকে বোঝানো হবে। এখন ল বলতে বোঝানো হবে, তোমরা জানো যে একেবারেই সরকারি যে সমস্ত মেশিনারিজগুলো আছে, একেবারেই রাষ্ট্রপতি দপ্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যে আমাদের সরকারি যে নোটিফিকেশনস, অর্ডার, ভার্ডিক্ট বা যে যা কিছু আমরা সরকারি আমরা পেয়ে থাকি সেগুলোকে কিন্তু সরকারি নিয়মকানুন হিসেবেই কনসিডার করা হয়ে থাকে। তো এগুলো বেসিক্যালি যেহেতু সরকারি, তো স্বাভাবিকভাবেই এগুলোর কোনো কিছুই বা কোনো আইনই মৌলিক অধিকারের সাথে কন্ট্রাডিক্ট করবে না বা ইনকনসিস্টেন্ট হবে না, অর্থাৎ অসঙ্গতি থাকবে না, সবসময় সঙ্গতি থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ মিল থাকতে হবে, অমিল যেন না থাকে। যদি অমিল থাকে বা যদি কন্ট্রাডিক্ট করে, যদি অমিল দেখা যায় যে আইন এবং সংবিধানের মধ্যে, তাহলে কি জানি আমরা জানি যে আইনটি বাতিল হয়ে যাবে, আইনটি বাতিল হয়ে যাবে। 13(2) নম্বর আর্টিকেলে এই কথাটি বলা হয়েছে, তোমরা এগুলো পাবে একাধিকবার। 13 নম্বর আর্টিকেলটি পরীক্ষায় জিজ্ঞেসও করা হয়েছে, সো কাজে এখানে মনে রাখা দরকার তোমাদের এই আর্টিকেলটি। সো এখানে এই কথাটি বলা হয়েছে যে কোনো রকমভাবেই কোনো নতুন কোনো আইন বা কোনো আইন সেটা আমাদের সংবিধানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়লে আইনটি বাতিল হবে, কিন্তু সংবিধান বাতিল হবে না, এই কথাটি বলা হয়েছে। তো এইখানে এই কারণে এই বিষয়টিকে তিনি চ্যালেঞ্জ করেছেন। কেন করলেন? কারণ এটা তো একটা আইনই ছিল, প্রিভেন্টিভ ডিটেনশন একটা অ্যাক্ট ছিল, আইন ছিল। তো কাজে তিনি এটাকে কিন্তু চ্যালেঞ্জ করলেন এই বলে, এই আইনটিকে, যে 13 নম্বর আর্টিকেলটিকে ভায়োলেট করছে। কেন? কারণ 13 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যে সংবিধানই শেষ কথা, আইন নয়। আইন যদি সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে ঠিক আছে, কিন্তু যেহেতু এটা সামঞ্জস্যপূর্ণ নয়, তো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু কি হচ্ছে না, আইনটা কিন্তু মৌলিক অধিকার ভায়োলেট করছে। সো কাজে আইনটিকে বাতিল করা দরকার, এই দাবিটা তিনি করেন। দ্বিতীয় হচ্ছে 19 নম্বর আর্টিকেল, যেখানে ফ্রিডম অফ মুভমেন্টের কথা বলা হচ্ছে। ফ্রিডম অফ মুভমেন্ট তোমরা জানো যে চলাফেরার অধিকারের কথা বলা হচ্ছে। মুভমেন্ট মানে আন্দোলন নয়, মুভমেন্ট মানে হচ্ছে চলাফেরার অধিকার। তো চলাফেরার অধিকার তার ভায়োলেট হয়েছে এখানে। কীরকমভাবে না, কাউকে আটক করা মানেই তাকে তো তার স্বাধীনভাবে চলাফেরাটাকে তো আটকে দেওয়া হয়েছে, তো কাজেই তার চলাফেরার অধিকারটাকে ভায়োলেট করা হয়েছে। সো এই কারণে 19 নম্বর আর্টিকেলটিকে তিনি এখানে কোট করেন এবং বলেন যে তার মৌলিক অধিকার, যেখানে স্বাধীনভাবে চলাফেরার অধিকার, সেই অধিকারটি তার ভায়োলেট হয়েছে। এছাড়াও তিনি দাবি করেন যে আর্টিকেল 21, যেখানে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ জীবন এবং স্বাধীনতার যে হচ্ছে তোমার অধিকার, সে বা অধিকার, সেই অধিকারটিকে এখানে কিন্তু তার নষ্ট করা হয়েছে। কারণ যেমনি তাকে আটকে দেওয়া হয়েছে, তার ব্যক্তিগত যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা নষ্ট হয়েছে। তার জীবনের নিরাপত্তা, সেখানে একটা জীবনের নিরাপত্তা নিয়ে কোয়েশ্চেন্স উঠেছে। কারণ নিরাপত্তা দেওয়ার কথা ছিল পুলিশের, বরং নিরাপত্তা না দিয়ে বরং পুলিশ নিজেই তার নিরাপত্তার কিন্তু একটা কারণ, নিরাপত্তা
যাতে বিঘ্নিত হয়, সেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে তাকে আটক করার মধ্য দিয়ে। তো সেই কারণে তিনি 21 নম্বর আর্টিকেলটিকেও এখানে কোট করেছেন। এছাড়াও তিনি এখানে আর্টিকেল 22টিকে কোট করেছেন এবং বলেছেন যে আর্টিকেল 22টিকে কোট করেছেন এবং বলেছেন যে প্রিভেন্টিভ ডিটেনশনস অফেন্সের জন্য তার কিছু প্রোটেকশনস তিনি নিতে পারেন, অর্থাৎ তাকে যাতে আটক না করতে পারে সেই কারণে তিনি জামিন নিতে পারেন। এগুলোর তো কোনোটাই তো হয়নি, তাকে জামিন নেওয়ার আগেই তো তাকে আটক করা হয়েছে। সো এই সমস্ত বিষয়গুলো 4টে আর্টিকেলকে তিনি কোট করে এখানে মেইনলি এখানে, ঠিক আছে, আরও অনেক কিছু ছোটোখাটো থাকতে পারে, বাট ওগুলোতে যাওয়াদের তোমাদের কোনো দরকার নেই, আপাতত এতটুকুই বোঝো। তারপর আবার 1 বছর পর নয় জিনিসটাকে যখন প্রসেস করে ফেলবে তখন আরও একটু ডিটেলসে এটাকে এক্সটেন্ড করে নেবে আইডিয়াগুলোকে, বাট এখন প্রয়োজন নেই। যতটা বলছি এখন ততটাই মন দিয়ে শোনো। এখানে দেখো যেটা বলা হচ্ছে, তাহলে যে 4টে আর্টিকেলকে তিনি মোটামুটিভাবে কোট করলেন এবং বললেন যে সার্বিকভাবে তার কি হচ্ছে, এখানে মৌলিক অধিকারকে কিন্তু এই পার্টিকুলার আইন দ্বারা কিন্তু ভায়োলেট করা হয়েছে, তাই তো? এই কথাগুলো বলে তিনি এখন সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেন। সুপ্রিম কোর্টের সামনে তখন প্রশ্নগুলো এসে দাঁড়ালো যে হয় এই যে প্রিভেন্টিভ ডিটেনশন যে আইন, সেই আইনটা সত্যিই কি মৌলিক অধিকারকে ভায়োলেট করছে? তাদের কাছে, সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন যে এই যে আইন, সেই আইনটা কি সত্যি মৌলিক অধিকারগুলোকে ভায়োলেট করছে? নাম্বার 1। নাম্বার 2 কি প্রশ্ন দাঁড়ালো? নাম্বার 2 প্রশ্ন দাঁড়ালো এটা, এবং তিনি দাবিও করেছিলেন, আসলে তিনি দাবিও করেছিলেন, এই একে গোপালন দাবিও করেছিলেন যে যেভাবে এই আইনটাকে তৈরি করা হয়েছে, অর্থাৎ মানে নিয়ম হচ্ছে কি জনগণকে কি করতে হয়, আইন মেনে জীবনযাপন করতে হয়, অর্থাৎ নিয়ম মেনে জীবনযাপন করতে হয়। আইনটা তো আর অন্য কিছু নয়, নিয়মেরই একটা হচ্ছে দলিল। তাহলে নিয়ম মেনে জীবনযাপন করতে হয়, তাহলে সংবিধানে তো তাই বলা হচ্ছে তোমাকে নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। ওকে ফাইন, তিনি বলছেন আমি নিয়ম মেনে জীবনযাপন করব, কিন্তু যে নিয়মটা তৈরি করা হয়েছে সেই নিয়মটাও কি নিয়ম মেনে তৈরি করা হয়েছে? কোয়েশ্চেন্স, বল। এই যে নিয়মটা তৈরি করা হয়েছে সেই নিয়মটাও কি নিয়ম মেনে তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ডিউ প্রসেস অফ ল। অর্থাৎ লটা যখন তৈরি করা হয়েছে, বল। বন্ধন ব্যাংক এখানে ওই শনি মন্দিরটা কোথায়? এই রাস্তার ধারে শনি মন্দির, শ্রীকৃষ্ণ জুয়েলারি ওয়ার্কশপ আছে। হাতের বাঁ দিকে পড়বে, হ্যাঁ, রানীকুটির রাস্তা হাতের বাঁ দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 মাথা মোড় পড়বে ওটা। তিন মাথা মোড়েই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লোকেশন দিয়ে দিচ্ছি তোকে, আয়। হ্যাঁ, সো এখানে এটা প্রশ্ন যে জনসাধারণকে তো আইন মেনে জীবনযাপন করতে হয়, এটাই হচ্ছে সাধারণ নিয়ম, সংবিধানও তাই বলে নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। ওকে ফাইন, তাহলে সেই নিয়ম মেনে তার মানে যে আইন মেনে যদি আমাকে জীবনযাপন করতে হয়, ভালো, আমি আইন মেনে জীবনযাপন যদি না করি তাহলে আইনের আবার অধিকার আছে আমাকে আটক করবে, তো আইন তো আমাকে আটক করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংবিধানে আইন মেনে জীবনযাপন করার কথা বলা হয়েছে, এটা ঠিক, কিন্তু কথাটা হচ্ছে আইনটা কি নিয়ম মেনে তৈরি হয়েছে? এখন আইনটা নিয়ম মেনে তৈরি হয়েছে কি না, এটা হচ্ছে আরও অনেকটা ব্রডার সেন্স অফ, বলা যেতে পারে ল, ব্রডার সেন্স অফ ল। অর্থাৎ নিয়মটা তৈরি হয়েছে, আমাকে সেটা মানতে হবে, কিন্তু নিয়মটাই যদি নিয়ম মেনে তৈরি না হয়, নিয়ম মেনে না তৈরি হওয়া মানে বেসটা কি হবে? বেসটা অবশ্যই নিয়ম মেনে তৈরি হবে, মানে তার বেসটা হবে যে ব্যক্তিকে সেখানে গুরুত্ব দিতে হবে। সো লটা যখন তৈরি করা হয়েছে, আদৌ কি সেখানে ব্যক্তিকে গুরুত্ব দিয়ে সেটাকে তৈরি করা হয়েছিল? ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির সমতা, ব্যক্তির পার্সোনাল লিবার্টি, হ্যাঁ, ইকুয়ালিটি, ফ্রিডম, এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কি আইনটাকে তৈরি করা হয়েছিল? অর্থাৎ পিছন দিকে যেতে হবে, একটু ব্রডার সেন্সে আসতে হবে।
যে আইন তৈরি হয়েছে, আমাকে আইন মেনে চলতে হবে, ইটস ওকে ফাইন, চলো। কি বলা হচ্ছে ওটাকে বলা হচ্ছে প্রসিজার ইস্টাবলিশড বাই ল, অর্থাৎ প্রসিজার ইস্টাবলিশড বাই ল, অর্থাৎ আমাকে সেই পদ্ধতি অনুসরণ করতে হবে যেটা আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। ওকে চলো, তাহলে সেই পদ্ধতি আমি মেনে জীবনযাপন করব। কিন্তু কথাটা হচ্ছে যে আইনটা কি আদৌ পদ্ধতি মেনে তৈরি হয়েছে, কোনো প্রসেসকে ফলো করেছে? কোন প্রসেস? না, প্রসেসটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতাকে সুরক্ষিত সে করবে, ব্যক্তির সে জীবনের স্বাধীনতাকে সুরক্ষিত করবে, ব্যক্তির স্বাধীনতা দেবে, ব্যক্তিকে প্রিভেন্টিভ রিটেনশনের সমস্ত বিষয় থেকে সুরক্ষা দেবে। এগুলোকে কি মাথায় রাখা হয়েছে? অর্থাৎ একেবারে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমাকে দেখতে হবে। সো এটা হচ্ছে দেখবে এই ডিউ প্রসেস অফ লয়ের কনসেপ্টটা মোটামুটি তোমরা দেখবে ইউএসএতে ফলো হয়। তো এখানে এই প্রশ্নটিকেও কিন্তু তিনি সামনে নিয়ে আসেন। তো সুপ্রিম কোর্ট এই বিষয়টিকেও বিবেচনা করে দেখে যে ডিউ প্রসেস অফ ল নাকি প্রসিজার ইস্টাবলিশ বাই ল। প্রসিজার ইস্টাবলিশ বাই যদি ল হয় তাহলে এখানে প্রসিজার ইস্টাবলিশ বাই ল যদি হয় তাহলে এখানে যেভাবে তাকে আটক করা হয়েছে আটকটা ঠিকই করেছে, তাকে ভুলভাবে তাকে আটক করা হয়নি। কিন্তু যদি ডিউ প্রসেস অফ ল হয় তাহলে তাকে আটকটা অবৈধভাবে করা হয়েছে, কারণ আটক করার অধিকার তো আইন কখনো দিতে পারে না। সো এই যে কোয়েশ্চেন্সটা তাদের সামনে কিন্তু উপস্থিত হয় এবং তারা একটা ডিলেমার মধ্যে পড়ে যায় যে কি করবে, প্রসিজার ইস্টাবলিশ বাই ল নাকি ডিউ প্রসেস অফ ল, কোনটাকে তারা ফলো করবে। সো এখানে আমরা দেখতে পাবো, এবং এছাড়াও বুঝতেই পারছো যে 19, 20, 19, 21, 22 এই যে আর্টিকেলগুলো কি ইন্টারকানেক্টেড নাকি মানে এগুলোকে আলাদাভাবে আমাকে ট্রিট করতে হবে? এগুলো কি একটা বাঞ্চ অফ যে ফান্ডামেন্টাল রাইটস যেটাকে বলা হচ্ছে তার আমব্রেলাতে আমি এটাকে একটাই বলে বা একে অপরের সাথে সম্পর্কিত বলেই আমি এটাকে কনসিডার করব, নাকি আলাদাভাবে কনসিডার করব? এই প্রথম এই ধরনের একটা কোয়েশ্চেন্স বা বলতে পারো খানিকটা চ্যালেঞ্জ কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আসে, যে সুপ্রিম কোর্টকে এটার ইন্টারপ্রিটেশনস দিতে হবে। সো এই জায়গা থেকে দেখা যাবে যে সুপ্রিম কোর্ট যে কাজটি করে সেই কাজটি হচ্ছে যে সেখানে সুপ্রিম কোর্ট যে কাজটি করে সেখানে তার জাজমেন্ট দেয়, এবং সেই জাজমেন্টে আমরা দেখতে পাবো যে 6 জন বিচারপতি মিলে সেখানে জাজমেন্ট দেয়। তো সেই জাজমেন্টে দেখা যাবে যে 4 জন পক্ষে দাঁড়ায়, ঠিক আছে, প্রিভেন্টিভ ডিটেনশনের পক্ষে দাঁড়ায়, আর 2 জন বিপক্ষে দাঁড়ায়, অর্থাৎ ডিফার করে। অর্থাৎ 4 জন বলে যে না, যেভাবে ব্যক্তিকে আটক করা হয়েছে সবই ঠিক আছে, আটকটা অবৈধ নয়। হ্যাঁ, 2 জন বলে যে না, ওটা আমাদেরকে ওই প্রসিজার ইস্টাবলিশ বাই ল নয়, বরং ডিউ প্রসেস অফ লয়ের জায়গা থেকে আমাদেরকে এটা দেখা উচিত, তবেই গিয়ে এখানে কিন্তু মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা পসিবল হবে। সো এইরকমভাবে 4 জন আর 2 জনে এখানে কিন্তু মতামত ভাগাভাগি হয়ে যায়। 4 জন তাহলে দেখতেই পাচ্ছি আমরা যে আটকটাকে বৈধ আটক বলে কনসিডার করছে। সো এখানে তারা বলার চেষ্টা করছে আর্টিকেল 21 বেসিক্যালি ডিউ প্রসিজার ইস্টাবলিশ বাই লটাকেই ফলো করে, এবং এখানে কোনো রকমভাবেই তারা ভায়োলেট করেনি, ঠিক আছে, এবং ভ্যালিড এই আইনটাও ঠিকঠাকভাবে তৈরি হয়েছে, এবং এটা নেসেসারি নয় যে হচ্ছে জাস্ট ফেয়ার এবং রিজনেবল প্রসিজার হতে হবে। তো এই বিষয়টি তারা বলার চেষ্টা করে, অর্থাৎ যে আইনটা তৈরি হয়েছে এটা জাস্ট ফেয়ার এবং রিজনেবল প্রসিজার মেনে এটা হতে হবে, অর্থাৎ ব্যক্তিকে সুরক্ষা দিতে হবে, এটা না হলেও চলবে। এক প্রকার তারা এই ধরনের কিন্তু বলতে পারো যে জাজমেন্ট দিয়ে ফেলে। যখন তারা এই ধরনের জাজমেন্ট দেয় তখন আমরা দেখতে পাচ্ছি যে 4 জন এই কথাটি বলে যখন, তখন দেখা যাবে যে 2 জন ভিন্ন কথা বলে, 2 জন তারা ভিন্ন কথা বলে, এবং 2 জনের মতামতটা তোমরা দেখতে পাবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ মতামত ছিল হচ্ছে জাস্টিস ফাজেল আলীর মতামত। জাস্টিস ফাজেল আলী বলে থাকে, যে ফাজেল আলী তোমরা জানো যে পরবর্তীকালে স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের সাথে জড়িত ছিলেন। সো ফাজেল আলী সেখানে পরবর্তীকালে বলে যে ডিউ প্রসেস অফ লটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। কারণ ইউএসএর কনস্টিটিউশন সেইটা কিন্তু দেখিয়ে দিয়েছে যে ব্যক্তির অধিকারকে কিভাবে সুরক্ষিত করতে হয়, যে আইনও যদি সেখানে ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার তাগিদ নিয়ে যদি তৈরি না হয়, সেখানে যদি জাস্ট ফেয়ার রিজনেবল যদি সেখানে যদি বক্তব্যগুলোকে গুরুত্ব না দেওয়া হয় বা শব্দগুলোকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে সেই আইনটাকেও কিন্তু বাতিল করে দেওয়া উচিত। সো এখানে আইনটা তৈরি হয়ে গেছে সেটাকেই গুরুত্ব দেবো না, বরং আইনটা তৈরি হলো কিভাবে, তার উদ্দেশ্য কি ছিল, সেই উদ্দেশ্যটাকে কিন্তু যাচাই করা দরকার। তো এইরকমভাবে তারা ডিসেন্ট মতামত দেয়, অর্থাৎ ভিন্ন মত তারা পোষণ করে, কিন্তু ভিন্ন মত যেহেতু তারা সংখ্যাতে কম ছিল, সো কাজেই তাদের মতামত হেরে যায়। মেজরিটির মতামত সেখানে যে ওই আটকটাকে বৈধ হিসেবেই কনসিডার করে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। এছাড়াও তোমরা দেখবে যে এরা বলার চেষ্টা করে যে এই যে আর্টিকেলগুলো যে 13, তারপরে তোমরা দেখলে যে আর্টিকেলগুলো 13, 19, 21, 22, এগুলোকে এরা বলার চেষ্টা করে যে এগুলো হচ্ছে একে অপরের থেকে ভিন্ন এবং আলাদা পৃথক। এরা কিন্তু
ইন্টারকানেক্টেড নয়, এইরকমভাবেই তারা দেখার চেষ্টা করে এবং বলে যে কোনো রকমভাবেই তারা হচ্ছে কিন্তু 19 নম্বর আর্টিকেল 21 নম্বর আর্টিকেল এগুলোর সাথে কিন্তু লিঙ্ক করা উচিত হবে না। সো এইরকমভাবে তারা কিন্তু একটা জাজমেন্ট আমাদের সামনে একটা জাজমেন্ট প্রস্তুত করে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। খুঁজে পেলি ফাইনালি? লক করে দিয়ে। সো এই বিষয়টি আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। এছাড়াও আমরা জানি যে এখানে তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে যেভাবে তাহলে তাকে আটক করা হয়েছে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল, আনকনস্টিটিউশনাল নয়, সাংবিধানিক বলেই তারা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় যে হ্যাঁ ঠিক আছে, তাকে যে আটক করেছে ঠিকঠাক মানে সাংবিধানিকভাবেই আটক করেছে, সংবিধান বহির্ভূতভাবে তাকে আটক করা হয়নি। সো এইরকমভাবে তারা দেখা যাবে যে প্রসিজার এস্টাবলিশ বাই ল এটাকেই তারা ফলো করে, তারা ডিউ প্রসেস অফ ল সেটাকে ফলো করে না। ঠিক আছে, অর্থাৎ আইনটা কিভাবে তৈরি হলো তার উদ্দেশ্যকে তারা কিন্তু যাচাই এখানে করছে না। ঠিক আছে, তো এই বিষয়টি আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। এছাড়াও তোমরা দেখতে পাবে, তো এটা তাহলে গেল সেই জাজমেন্টের পক্ষে এবং বিপক্ষে মতামত। সিগনিফিকেন্সটা দেখে নাও, সিগনিফিকেন্সটা কি, তাৎপর্যটা কি আছে? তাৎপর্য হচ্ছে যে এটা একটা হচ্ছে আর্লি প্রেসিডেন্ট তৈরি করে দিয়েছিল, একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়েছিল, প্রাথমিক দিকে একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়েছিল যে সংবিধানকে বা মৌলিক অধিকারগুলোকে ন্যারোলি ইন্টারপ্রেট করা হলো। ন্যারোলি, যে মৌলিক অধিকার বলতে তার মানে একবার যদি আইন যেন তেন প্রকারে যদি তৈরি হয়ে যায় ব্যাস তাহলে আইনটাই শেষ কথা, এটাই তারা কিন্তু প্রমাণ করলো এক প্রকার। কিন্তু আইনটা যদি অবৈধভাবে তৈরি হয় বা উদ্দেশ্য যদি তার অন্য কিছু থাকে, নিয়ম মেনে যদি তৈরি না হয়, মানে নিয়ম বলতে হচ্ছে যে ব্যক্তিকে এখানে গুরুত্ব যদি না দেওয়া হয়, তাহলে কি হতে পারে, মানে তাহলে কি হতে পারে যে সংবিধানকে এক প্রকার এখানে নষ্ট করা যেতে পারে। তো যাই হোক, এখানে মোদ্দা কথা হচ্ছে এটাই যে সংবিধানকে এখানে এক প্রকার কি করা হলো, ন্যারোলি বা মৌলিক অধিকারগুলোকে ন্যারোলি ইন্টারপ্রেট করা হলো। আইনের উদ্দেশ্যটাকে দেখা হলো না, বরং আইন তৈরি হয়ে গেছে নিয়ম মেনে, ওটাকেই দেখা হলো, আইনের উদ্দেশ্যটাকে এখানে কিন্তু কনসিডার করা হলো না। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা একটা তার তাৎপর্য বেরিয়ে আসলো। এছাড়াও এখানে যে তাৎপর্যটা তার বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে মার্ক দ্য সুপ্রিম কোর্ট ইনিশিয়াল অ্যাকসেপ্টেন্স অফ পার্লামেন্টারি সুপ্রিমেসি। যেহেতু পার্লামেন্ট আইন তৈরি করেছে, কারণ আইন তৈরি করার কাজটা পার্লামেন্টের, আইন তৈরি করার কাজ কিন্তু পার্লামেন্টেরই ছিল, অন্য কারো ছিল না। সো আইন যেহেতু পার্লামেন্ট তৈরি করেছে, সো পার্লামেন্টের সুপ্রিমেসি তার মানে গুরুত্বপূর্ণ বিবেচিত হলো। কার উপরে? ওভার ইন্ডিভিজুয়াল লিবার্টি, ইন্ডিভিজুয়াল যে ব্যক্তির যে স্বাধীনতা, সেই স্বাধীনতার উপরে এখানে সংসদীয় যে সার্বভৌমিকতা, সেই সার্বভৌমিকতাই কিন্তু এখানে প্রাধান্য পেল। ব্যক্তিকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হলো না, পার্লামেন্টকেই এখানে কিন্তু প্রাধান্য দেওয়া হলো। সো এই বিষয়টা আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। সো এইরকমভাবে শুরুতে একটা কেস, একটা বলতে দৃষ্টান্ত তৈরি হয়ে গেল, যে দৃষ্টান্ত বলছে যে পার্লামেন্টই হচ্ছে শেষ কথা, পার্লামেন্টই হচ্ছে শেষ কথা। এছাড়াও আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি দ্য ইন্টারপ্রিটেশনস অফ আর্টিকেল 21 ওয়াজ লেটার ওভাররুলড। এই যে যেহেতু একটা দৃষ্টান্ত তৈরি হয়ে গেল যে ন্যারোলি ব্যাখ্যা করার সংবিধানকে পার্লামেন্টকে সুপ্রিম বানিয়ে দিল, আইনকেই বেশি গুরুত্ব দিল, পার্লামেন্টকেই বেশি গুরুত্ব দিল, স্বাভাবিকভাবেই পরবর্তীকালে যখন আবার এই ধরনের অনেক কাণ্ড কারখানা হয়েছে, যে ব্যক্তিকে আটক করা হয়েছে, ব্যক্তির স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে, তখন বিভিন্ন জাজমেন্টে সুপ্রিম কোর্ট গিয়ে তার আগের যে জাজমেন্ট, অর্থাৎ এই যে একে গোপালান ভার্সেস স্টেট অফ মাদ্রাস 1950-তে যে জাজমেন্ট দিলেন, সেই জাজমেন্টটাকে কিন্তু তারা উল্টে দেয়, অর্থাৎ ওভাররুল করে, তারা ওভাররুল করে। সো ওভাররুল করেছিল কোন কোন জাজমেন্টে? ওভাররুল করেছিল মেনেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1971-এর যে জাজমেন্ট, সেই জাজমেন্টে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো মেনেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার জাজমেন্টে এই একে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাসের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে তারা ওভাররুল করে এবং তারা পক্ষে দাঁড়ায়, ব্যক্তির পক্ষে দাঁড়ায় এবং তারা ডিউ প্রসেস অফ লয়ের পক্ষে দাঁড়ায়, নাকি প্রসিজার এস্টাবলিশ বাই ল। এবং তারা বলার চেষ্টা করে যে অবশ্যই সেখানে কি হতে হবে, যে এই যে ফাজল আলীর যে সেই সময়কার যে বক্তব্য ছিল, যে জাস্ট হতে হবে, উদ্দেশ্য তার জাস্ট হতে হবে, ফেয়ার হতে হবে, রিজনেবল হতে হবে, তো সেইটাকে কিন্তু পরবর্তীকালে মেনকা গান্ধী জাজমেন্টে এসে সমর্থন করা হয়। আমি ডিটেলসে এটা নিয়ে তোমাদের আবার যখন মেনকা গান্ধীর কেসে আসবো তখন বলবো, বাট মোটামুটি এইরকমভাবে বোঝার চেষ্টা করো যে দ্বন্দ্বগুলো তৈরি হয়েছিল, যে কোয়েশ্চেনগুলো সুপ্রিম কোর্টের কাছে এসেছিল, সেখানে দেখা যাবে যে তারা পার্লামেন্টকেই গুরুত্ব দেয়, ব্যক্তির মৌলিক অধিকারগুলোকে তারা গুরুত্ব দেয় না। এবং
এবং তারা দেখা যাবে যে প্রসিজার ইস্টাবলিশ বাই লকেই এর ফলে গুরুত্ব দেয়, ডিউ প্রসেস অফ লকে কিন্তু গুরুত্ব দেয় না। অর্থাৎ আইন তৈরি হয়ে গেছে তাই আইনটাকে ফলো করতে হবে, তুমি ফলো করনি তাই তুমি জেলে যাবে। কিন্তু আইনটা যে কি উদ্দেশ্যে তৈরি হয়েছে সেটাকে তারা যাচাই করেনি সেই সময়। মেনকা গান্ধী কেসে এসে কিন্তু এটাই বলা হয় যে না, আইনটার উদ্দেশ্যটাকে বুঝতে হবে, নইলে বারে বারে সরকার এসে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে তারা অন্য কোনো উদ্দেশ্য তাদের এখানে নিয়ে এসে, অর্থাৎ জনগণের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্য নিয়ে এসে তারা কি করবে, তারা আইন তৈরি করবে এবং সেই আইনটা দিয়ে তারা জনগণের মৌলিক অধিকারগুলোকে নষ্ট করবে, দেশটাকে গোল্লায় নিয়ে চলে যাবে। সো এই কারণে দেখা যাবে যে মেনকা গান্ধী কেসে এসে আগের যে জাজমেন্ট সেটাকে কিন্তু ওভাররুল করে। এখন এটাও বোঝার চেষ্টা করো যে মেনকা গান্ধীর জাজমেন্টটা আসছে কখন, 1978, মানে অলরেডি 1975-এ কিন্তু সরকার বেশ বড় কতগুলো, 1975-76-এ অলরেডি 76 পর্যন্ত তোমরা দেখেছো যে বেশ কতগুলো কিন্তু ল্যান্ডমার্ক কিন্তু অ্যামেন্ডমেন্ট কিন্তু করে ফেলেছেন সেই সময়। সো কাজেই তখন এটা এবং এমার্জেন্সিও চালু হয়েছিল, দেশ জুড়ে লাগু হয়েছিল। কাজে এটা পরিষ্কার হয়ে গেছিল যে সরকার চাইলে কিন্তু পার্লামেন্টকে মিসইউজও করতে পারে জনগণের স্বাধীনতাকে কার্ভ করার জন্য বা ক্ষুণ্ণ করার জন্য। সো এই কারণে দেখা যাবে 1978-এ এসে কিন্তু এই আগের যে জাজমেন্ট একে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাসের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটিকে এখানে দেখা যাচ্ছে কি ওভাররুল করছে, অর্থাৎ উল্টে দিচ্ছে তারা। এবং ফজল আলীর যে বক্তব্য ছিল যে জাস্ট হতে হবে, লকে ফেয়ার হতে হবে, রিজনেবল হতে হবে, ঠিক আছে, তো সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তারা সমর্থন করে, অর্থাৎ ডিউ প্রসেস অফ লকে সমর্থন করে। তো এই বিষয়গুলো আমরা এখানে এই জাজমেন্টে দেখতে পাবো। সো এগুলো এখানে পরিষ্কার করে বলা হয়েছে এবং পরিষ্কার করে বলে দিল যে প্রসিজার ইস্টাবলিশ বাই ল ইজ নট ইকুয়াল টু ডিউ প্রসেস অফ ল, ইজ নট ইকুয়াল, এই যে দেখো ইকুয়ালের মাঝে একটা ক্রস চিহ্ন দিয়েছে। সো নট ইকুয়াল টু ডিউ প্রসেস অফ ল, কারণ ডিউ প্রসেস অফ লর কথা হচ্ছে আলাদা, সেখানে জাস্ট হবে, অবশ্যই আইন ফেয়ার হবে, রিজনেবল হবে, এবং এই জাস্ট ফেয়ার রিজনেবল হওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে ব্যক্তিকে স্বাধীনতা দিতে হবে, ব্যক্তির মৌলিক অধিকারগুলোকে হরণ করা যাবে না। কিন্তু প্রসিজার ইস্টাবলিশ বাই ল দিয়ে কিন্তু আলটিমেটলি তার বিপরীত করা হয়েছে, কি না, ব্যক্তির স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, মৌলিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। তো কাজেই প্রসিজার ইস্টাবলিশ বাই ল আর ডিউ প্রসেস অফ ল ইকুয়াল হতে পারে না, দুটো আলাদা বিষয়। সো এই বিষয়টা কিন্তু সেখানে কিন্তু পরিষ্কারভাবে বেরিয়ে আসলো। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আরেকটা বিষয় এখানে ভালো করে মাথায় রাখো, যে ডিউ প্রসেস অফ ল এটা ইউএস এর কনস্টিটিউশন থেকে যেমন ফলো করা হয়েছে, তেমনি প্রসিজার ইস্টাবলিশ বাই ল এটা কিন্তু ইউকের যে কনস্টিটিউশন বা ইউকের যে ট্র্যাডিশনস সেইখান থেকে ফলো করা হয়েছে। সো অলরেডি সেই কারণেই আমাদের দেশের যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুরুর দিকে ওই কারণে ভুলটা করে বসেছিলেন, যেহেতু দীর্ঘদিন ধরে ভারতবর্ষ ওই প্রসিজার ইস্টাবলিশ বাই লটাকে ফলো করে আসছিল, যা একবার ব্রিটিশরা আইন তৈরি করে দিয়েছে সেই আইন তার মানে সেটাই শেষ কথা। সো খানিকটা শুরুর দিকে তোমরা দেখবে যে যাত্রা হয় না, যে শুরুর দিকে আমরা কি করি, যে কোনো জিনিস আমরা আগে বুঝলাম, বুঝে মানে আমরা মানে কি বলবো, যে কোনো জিনিস বুঝতে আমাদের যেমন সময় লাগে, ঠিক একই রকমভাবে ইন্ডিয়ান যে জুডিশিয়ারি, সেই জুডিশিয়ারিও কিন্তু ব্যাপারটাকে বুঝতে সময় লেগেছে, যেটা একটা স্বাধীন ভারতবর্ষ, সেখানে মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা হবে, সেটাই সাধারণ কথা। কিন্তু তারা কি করেছিল না, তাদের জাজমেন্টের মধ্য দিয়ে সেই যে এক প্রকার ব্রিটিশ ট্র্যাডিশনস, যেখানে আইন তৈরি হয়ে গেছে যেন তেন প্রকারে, মানেই সেখানে কিন্তু আইনটাই শেষ কথা। এখন ব্যক্তিকে তুমি নির্বিচারে আটক করো, ব্যক্তির উপর তুমি অত্যাচার করো, এগুলো কিন্তু জাস্টিফাইড। এই যে যেটা ব্রিটিশ পিরিয়ডে চলে আসছিল, তো শুরুর দিকে দেখা যাবে যে নতুন সংবিধানটাকে তারা প্রপার ব্যাখ্যা করতে পারেনি এবং মৌলিক অধিকারগুলোকে পক্ষে না দাঁড়িয়ে বরং তারা এই সরকারেরই পক্ষে দাঁড়িয়েছে এবং শাসকেরই পক্ষে দাঁড়িয়েছে, এবং আলটিমেটলি দেখা গেছে যে এইরকমভাবে গণতন্ত্রকে আন্ডারমাইন করা হয়েছে। তো যাই হোক, পরবর্তীকালে এই কারণে তারা সংশোধনও করে নিয়েছে। সো এই বিষয়গুলো তোমরা সেখানে কিন্তু দেখতে পাবে, এটা ভালো করে মাথায় রেখো। এরপরে চলে আসো আমাদের সেকেন্ড যে জাজমেন্ট, যেটা তোমাদের বললাম, রমেশ থাপার ভার্সেস স্টেট অফ মাদ্রাস। এটা ওই স্টেট অফ মাদ্রাসাই হয়েছে 1950-তে। রমেশ থাপার ভার্সাস স্টেট অফ মাদ্রাস 1950-তে হয়েছে। তো 1950-তে এখানে যে জাজমেন্ট, সেই জাজমেন্ট কি বলছে না, এটাও একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। এই জাজমেন্ট কি বলছে না, কি বিষয় নিয়ে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস নিয়ে এখানে কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস নিয়ে সেখানে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। কি নিয়ে কন্ট্রোভার্সি তাহলে এখানে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস নিয়ে কন্ট্রোভার্সি, ঠিক আছে। কন্ট্রোভার্সিটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস নিয়ে, অর্থাৎ বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার নিয়ে, যেটা আর্টিকেল 19-এ যেটাকে মেনশন করা হয়েছে, তোমরা ভালো করেই জানো, পড়িয়েছে এটা মৌলিক অধিকারগুলো কিছুদিন আগে, সেখানে তোমরা পেয়েছো। সো আর্টিকেল 19-এ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসকে নিয়ে এখানে কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। কি হয় না, রমেশ থাপার তিনি একজন জার্নালিস্ট ছিলেন,
তিনি লেফটিস্ট একটা জার্নাল বের করতেন সেই সময়, নাম ছিল ক্রসরোডস। নাম কি ছিল? ক্রসরোডস নাম ছিল। এটা বম্বে থেকে প্রকাশিত হতো, বম্বে থেকে প্রকাশিত হতো এটা, ঠিক আছে, বম্বে থেকে প্রকাশিত হতো। তো বম্বে থেকে প্রকাশিত হতো, সো বম্বে থেকে প্রকাশিত হতো সেই জার্নালে, যেই জার্নালটিকে সরকার ব্যান করে দেয়, মাদ্রাজ গভর্নমেন্ট সেই জার্নালটিকে ব্যান করে দেয়, মাদ্রাজ গভর্নমেন্ট সেই জার্নালটিকে ব্যান করে দেয়, ঠিক আছে, আন্ডার সেকশনস 91A তে। মাদ্রাস কিসের 91A? না, মাদ্রাস মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1949, এই আইন অনুসারে, এই আইনের যে সেকশনস ছিল 91A, সেই নিয়ম অনুসারে এটাকে, সেই সেকশন অনুসারে এই জার্নালটিকে বন্ধ করে দেয়। এই জার্নালটিকে বন্ধ করে দেয়, বলে যে এই জার্নালটি কি করে না, পাবলিক অর্ডার সেটাকে কিন্তু ব্রেক করেছে। কি ব্রেক করেছে? পাবলিক অর্ডার ব্রেক করেছে, অভিযোগ করে, ঠিক আছে। অভিযোগটা কি ছিল? এই যে জার্নাল, এই জার্নালের যে পাবলিকেশনস, মেজর যে একেবারে ফোকাস, মানে বেসিক একেবারে বলতে পারে, টু দ্য পয়েন্ট, অভিযোগটা এটাই ছিল যে এই যে জার্নাল, এই জার্নালটা আলটিমেটলি কি করেছে না, পাবলিক সেফটি অর্থাৎ জননিরাপত্তা, সেই জননিরাপত্তাকে বিপদে ফেলে দিয়েছে, জননিরাপত্তাকে বিপদে ফেলে দিয়েছে। এই অভিযোগটা করে এখানে এই আইনটা, মাদ্রাস মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1949-এর সেকশনস 91A অনুসারে এখানে এটাকে ব্যান করে দেয় সরকার। কি অভিযোগ তাহলে? লাইকলি টু এন্ডেঞ্জার পাবলিক সেফটি, যে পাবলিক নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, লাইকলি। তো পাবলিক নিরাপত্তা সেখানে বিপদে ফেলতে পারে, লাইকলি বলেছে, সো বিপদে ফেলতে পারে, এই যে অভিযোগে সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে রমেশ থাপড় তিনি কিন্তু সুপ্রিম কোর্টে শরণাপন্ন হন এবং তিনি সেখানে সুপ্রিম কোর্টকে বলেন যে আমার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে ভায়োলেট করা হয়েছে। ওকে, মৌলিক অধিকারকে ভায়োলেট করা হয়েছে, সেটা হচ্ছে যে ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস বা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, অর্থাৎ কথা বলা ও মতামত প্রকাশের অধিকার বা বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, এটাকে কিন্তু ভায়োলেট করেছে সরকার। তো স্বাভাবিকভাবেই এখানে যখন সুপ্রিম কোর্টের কাছে কেসটা গেল, সুপ্রিম কোর্ট তখন কি করলো, দেখলো যে এই যে ক্রসরোডস বলে যে জার্নালটা, এই জার্নালটা কি সত্যি, যেটা ওই ক্রসরোড বলে জার্নালটা, সেই জার্নালটা কি সত্যিই কি 19-1 নাম্বার আর্টিকেলটিকে কি ভায়োলেট, সেকশনসটিকে কি ভায়োলেট করেছে এই আইনটার, বম্বে মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট, এই আইনটার কি এই সেকশনসটিকে সত্যিই ভায়োলেট করেছে নাকি করেনি? এবং দ্বিতীয় প্রশ্নটি তাদের কাছে এসে দাঁড়ালো, সেটা হচ্ছে যে যদি, দ্বিতীয় প্রশ্ন যেটা তাদের কাছে এসে দাঁড়ালো সেটা হচ্ছে যে যুক্তিসম্মত বাধা নিষেধ মৌলিক অধিকারগুলোর উপর আরোপ করা যায়। তো এই যে 19-2 নাম্বার আর্টিকেলে যেটা বলা হয়েছে, আমাদের 19-2 নাম্বার আর্টিকেলে যেটা বলা হয়েছে, ঠিক আছে, 19-2 নাম্বার আর্টিকেলে যেটা বলা হয়েছে, রিজনেবল রেস্ট্রিকশন যেখানে ইম্পোজ করা হয়েছে, তো সেখানে পাবলিক অর্ডার সিকিউরিটির কথা বলা হয়েছে, তো সেগুলোকেও কি ভায়োলেট করেছে বা সেগুলোকে কি বা খানিকটা বলতে পারো যে জাস্টিফাই করে, মানে কীরকমভাবে ব্যাপারটাকে দেখে, মানে বোঝাতে চাইছে একটা যে আমাদের এই যে ক্রসরোড যে জার্নালটা, সেই জার্নালটা কি মৌলিক অধিকার যেটা আছে সেই অধিকারটাকে কি মানে এক প্রকার ভায়োলেট করেছে। মানে ক্রসরোড জার্নালটাকে যে ব্যান করে দেওয়া হলো, সেই ব্যানটা কি আমাদের এই যে বাক স্বাধীনতার যে অধিকার, সেই অধিকারটাকে কি হরণ করেছে বা ভঙ্গ করেছে? এবং দ্বিতীয় প্রশ্নটি দাঁড়ালো যে যদি করে থাকে, তাহলে যদি করে থাকে, প্রশ্ন যে যদি করে থাকে যে হ্যাঁ যদি এটা ভায়োলেট করে থাকে, না উল্টোটা বলার চেষ্টা করছি, দাঁড়াও একটু গুছিয়ে নিই, ব্যাপারটা জটিলতা আছে এখানে, এত শর্টকাট করে দেওয়া হয়েছে ব্যাপারটাকে। মানে প্রথম প্রশ্নটা দাঁড়ালো তাহলে কি, প্রথম প্রশ্নটা দাঁড়ালো যে এই যে জার্নালটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তো জার্নাল বন্ধ করে দেওয়া মানে কি করে দেওয়ার ফলে কি মৌলিক অধিকারটা ভায়োলেট হয়েছে, প্রশ্ন নাম্বার 1। আর প্রশ্ন নাম্বার 2 হচ্ছে যে রিজনেবল রেস্ট্রিকশনের কথাও তো বলা হয়েছে মৌলিক অধিকারে, সো রিজনেবল রেস্ট্রিকশনের আন্ডারে কি এটা আসে, প্রশ্ন রিজনেবল রেস্ট্রিকশনের আন্ডারে কি আসে যে এটা সরকার বন্ধ করে দিল, রিজনেবল রেস্ট্রিকশনের আন্ডারে কি আসে আদৌ যে সরকার এটাকে বন্ধ করে দিল, ব্যান করে দিল? তাহলে এই দুটো প্রশ্ন তাদের কাছে কিন্তু এসে উপস্থিত হলো। প্রথম প্রশ্নটা কি, যে ব্যানটা কি মৌলিক অধিকারটাকে ভায়োলেট করে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে
দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যুক্তিসম্মত বাধা নিষেধের কথা অবশ্যই বলা হয়েছে, সরকার তাই বন্ধ করে দিয়েছে, কিন্তু আদৌ কি যুক্তিসম্মত বাধা নিষেধের আন্ডারে কি এটা এসেছে যে সরকার বন্ধ করে দিয়েছে? তাহলে এই দুটো বিষয়কে তারা বিবেচনা করে দেখবে। জাজমেন্ট কি বলছে? জাজমেন্ট বলছে যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট বলছে যে মাদ্রাজ গভর্নমেন্টকে অর্ডার দিয়েছিল, কি অর্ডার দিয়েছিল? মাদ্রাজ গভর্নমেন্টকে অর্ডার দিয়েছিল যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, ঠিক আছে, যেখানে ফ্রিডম অফ সার্কুলেশনেরও কথা বলা হয়েছে। প্রথম তারা জাজমেন্ট দেয় যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, এটা ঠিক, যে ফ্রিডম অফ সার্কুলেশনেরও কিন্তু কথা বলে, এটা ঠিক। অর্থাৎ কেউ যদি সেখানে জার্নাল লিখছে, কেউ যদি সেখানে বই লিখছে, কেউ যদি কথা বলছে, কেউ যদি মিডিয়াতে কিছু বলছে, তো সেগুলো তার ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসের আন্ডারেই বিবেচিত হবে, সার্কুলেশন, ফ্রিডম অফ সার্কুলেশন হিসেবেই সেটা কিন্তু তার কনসিডার হবে। ওকে, ঠিক আছে, চলো। যে এই প্রশ্নটি একাধিকবার পরীক্ষায় এসেছে, তোমরা জানো যে মিডিয়ার স্বাধীনতা কিন্তু মৌলিক অধিকার, কোথাও আমাদের সংবিধানে মেনশন করা হয়নি, কিন্তু কোন অধিকারটি পরোক্ষভাবে সেটাকে সমর্থন করে, কোন অধিকারটি? তো এই অধিকারটি হচ্ছে এটা, ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, ঠিক আছে। সো জানো তোমরা এটা। এখন প্রশ্ন হচ্ছে আর কি অর্ডার দিল, আর কি অর্ডার দিচ্ছে? অর্ডার দিচ্ছে যে টার্ম পাবলিক সেফটি, যে অভিযোগটা এখানে সরকার করেছে যে পাবলিক সেফটি নষ্ট হয়েছে, এই পাবলিক সেফটি শব্দটা যে নষ্ট হয়েছে এটার একটা ওয়াইডার সেন্স, এটা হচ্ছে ওয়াইডার দেন হচ্ছে, যেটা হচ্ছে অনেকটা বড়, এই শব্দটা অনেকটা বড়। পাবলিক সেফটি তো অনেক রকম কারণে বিঘ্নিত হতে পারে, অনেক রকম কারণে পাবলিক সেফটি বিঘ্নিত হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে 19-এর 2 নম্বর আর্টিকেলে এইটাকে স্পেসিফাই করা হয়নি। পাবলিক সেফটিটা শব্দটা হচ্ছে অনেক বড় একটা শব্দ, অনেক কিছু কারণে এখন পাবলিক সেফটি নষ্ট হতে পারে, অনেক কিছু কারণে পাবলিক সেফটি নষ্ট হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে উদাহরণ দিয়ে পরিষ্কার করে শব্দ মেনশন করে 19-এর 2 যেখানে রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে সেখানে এগুলোকে মেনশন করা হয়নি। সেখানে শুধু যেগুলো মেনশন করা হয়েছিল পাবলিক সেফটির নামে সেগুলো হচ্ছে সিকিউরিটি অফ দ্য স্টেট এবং হচ্ছে ডিফামেশন অর্থাৎ মানহানি, ঠিক আছে। সো এই দুটো শব্দকে মেনশন করা হয়েছিল, সিকিউরিটি অফ দ্য স্টেট, পাবলিক সেফটি। এই শব্দটাকে দিয়ে কিন্তু কোনো রকমভাবেই ওই শব্দটাকে বোঝানো যায় না। কাজেই কোন শব্দটাকে বোঝানো যায় না? যে ওই পাবলিক, যে বলা যেতে পারে যে পাবলিক, যে কোথায় গেল, পাবলিক অর্ডার, এই শব্দগুলোকে কিন্তু বোঝানো যায় না, অর্থাৎ জনশৃঙ্খলা নষ্ট হয়েছে এটা কিন্তু বোঝানো যায় না। রাষ্ট্র আর জনগণ দুটোর মধ্যে পার্থক্য আছে, তো এই বিষয়টাকেও তারা কিন্তু ক্ল্যারিফাই করে। অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, কখন হতে পারে? রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তো রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে একটা জার্নালের কারণে, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সো এটাকে স্পেসিফাই করা দরকার, এটা কিন্তু সুপ্রিম কোর্ট মনে করেছিল। তো কাজেই যেহেতু এখানে আগে থেকে এখানে মেনশন করা হয়নি যে এক্স্যাক্টলি পাবলিক সেফটি বলতে কোন কোন বিষয়গুলো, যেমন স্পেসিফিক বলে দিয়েছিল যে সিকিউরিটি অফ দ্য স্টেট, ডিফামেশন, তেমনি আরও তো 2-4টে বিষয়কে অ্যাড করতে পারতো, কিন্তু এগুলো তো মেনশন তো ছিল না, এগুলো তো সংবিধানের মধ্যে তো মেনশন ছিল না। তো যেহেতু ছিল না, কাজে পাবলিক শব্দটাকে উল্লেখ করে কোনো একটা জার্নালকে এখানে বন্ধ করে দেওয়া, এটা কিন্তু তার মৌলিক অধিকারকে হরণ করারই সমান। সরকার তার মানে কিন্তু ভুল করেছে, সরকার জার্নালটিকে ব্যান করে দিয়ে তার মানে এক প্রকার কিন্তু বেআইনি কাজ করেছে। সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটি বলে এবং তারা বলার চেষ্টা করে যে এই আইনটা যেখানে ওই পাবলিক সেফটির কথা বলা হয়েছে, যেখানে 13A নাম্বার ধারা অনুসারে বলা হয়েছিল যে 13 নম্বর ধারাতে বলা হয়েছে যে কোনো আইন যদি সেখানে কোনো আইন যদি মৌলিক অধিকারগুলোকে ভায়োলেট করে তাহলে সেই আইনটিকে বাতিল করে দেওয়া হবে, যেহেতু এই কথাটি এখানে বলা হয়েছিল। তো স্বাভাবিকভাবে সরকার বলে যে আইনটাই অবৈধ আসলে, কারণ এই আইনটাকে এইরকমভাবে ইউজ করে সরকার আলটিমেটলি যেটা করতে চাইছে সেটা হচ্ছে জনগণের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে চাইছে। সো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে সরকারের কাছে সেই সময় সরকার একটা বড় ধাক্কা খায় সুপ্রিম কোর্টের কাছে। সেখানে তারা মৌলিক অধিকারের পক্ষে দাঁড়ায়, কিন্তু সরকারের পক্ষে তারা দাঁড়ায় না বা পার্লামেন্টের পক্ষে তারা দাঁড়ায় না। তাহলে প্রথম কেসটাতে একে গোপালনে আমরা দেখলাম পার্লামেন্টের পক্ষে দাঁড়িয়েছিল, এই সেকেন্ড কেসটাতে এসে দেখতে পাচ্ছি যে না, তারা পার্লামেন্ট কিংবা আইন কিংবা সরকারের পক্ষে দাঁড়ালো না, বরং তারা কার পক্ষে দাঁড়ালো? তারা কিন্তু ব্যক্তির পক্ষে দাঁড়ালো, ব্যক্তির মৌলিক অধিকার যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস তার পক্ষে দাঁড়ালো। এবং এই পাবলিক সেফটি শব্দটার যে একটা বড় একটা সেন্স তৈরি হয়, সেই সেন্সের আন্ডারে তুমি যা খুশি তাই করতে পারো না, এটা তাকে স্মরণ করিয়ে দিল, সরকারকে সুপ্রিম কোর্ট স্মরণ করিয়ে দিল এবং বলল যে দরকার হলে তুমি স্পেসিফাই করো, শব্দগুলোকে তুমি স্পেসিফাই করো, নইলে এই আইনটা বাতিল থাকবে। তো এই কারণে তোমরা দেখবে যে পরবর্তীকালে
পরবর্তীকালে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন হয়েছিল, যেটা নেহেরু করেছিল। মনে করে দেখো, গতকাল তোমাদের বলেছিলাম যে প্রথম সংবিধান সংশোধন কেন হয়েছিল। তো প্রথম সংবিধান সংশোধন করার একটা বড় উদ্দেশ্য ছিল শুধু এটাও, অনেকগুলো ইস্যু ছিল, যেমন বেরুবাড়ি কেসটাও ছিল সেখানে, মানে মানে এটাও ছিল, বেরুবাড়িতে তো পরে এসে ল্যান্ড রিফর্মসটাও ছিল সেখানে। কিন্তু ল্যান্ড রিফর্মসের সাথে তোমরা জানো, গতকাল বলেছিলাম যে সেখানে ল্যান্ড রিফর্মসের সাথে সেখানে ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসটার একটা বড় ইস্যু ছিল। সো প্রথম সংবিধানটা সংশোধন করা হয় কিন্তু এই কারণেই, এই কেসটার কারণে। সো ভালো করে এই কেসটা কিন্তু মাথায় রেখো, রমেশ থাপর ভার্সেস স্টেট অফ মাদ্রাস। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ছিল ফার্স্ট কেস যেখানে সুপ্রিম কোর্ট কি করলো, কোনো একটা আইনকে বাতিল করে দিল। এটা ছিল প্রথম কেস সুপ্রিম কোর্টের ইতিহাসে যে তারা কিন্তু মৌলিক অধিকারের পক্ষে দাঁড়িয়ে তারা কি করলো, তারা মৌলিক অধিকার এবং সংবিধানের পক্ষে দাঁড়িয়ে তারা আইনটাকেই বাতিল করে দিল। এটা আমরা দেখতে পেলাম। দ্বিতীয় এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারকে বললো যে তুমি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসের যে লিমিটেশনসগুলো তুমি লাগিয়েছো, ঠিক আছে, সেই লিমিটেশনসগুলো মানে ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস বলতে কি বোঝায় সেটা যেমন ক্ল্যারিফাই করে দিল, যে অর্থাৎ কেউ যদি কোনো খবরের কাগজ সার্কুলেট করে, জার্নাল সার্কুলেট করে, সেটাও তার ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসের আন্ডারেই আসে। এটাকেও যেমন স্পেসিফাই করে দিল, তেমনি মানে এটাও স্পেসিফাই করে দিল, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু এটা স্পেসিফাই করে দিল, তাই এখন সরকার বাধ্য হয়ে কি করলো, যেহেতু আইনটাই এক প্রকার বাতিল হতে বসেছে, বাতিল করে দিল, তাই আইনটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকার কি করলো, প্রথম সংবিধান সংশোধন কিন্তু করলো। এবং সংবিধানের মধ্যেই এবার লিখলো পাবলিক অর্ডার শব্দটা, পাবলিক অর্ডার, ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, অর্থাৎ কারো কোনো হয়তো অপরাধ করার হয়তো তাগিদ তৈরি হয়েছে তার মধ্যে, বা হয়তো চেষ্টা করছে। তো এই ধরনের শব্দগুলো তারা কিন্তু ওই ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসের আন্ডারে কিন্তু লিখতে বাধ্য হলো, যেখানে 19-2 আন্ডারে সেগুলো চলে আসে, 19 নম্বর আর্টিকেলের 2 নম্বর সাব আর্টিকেলে যেগুলো চলে আসে। অর্থাৎ যেখানে মেনশন ছিল না, সংবিধানে যেহেতু মেনশন ছিল না, তাই সেখানে এবার সরকার সেগুলোকে মেনশন করলো, কি না, পাবলিক অর্ডার, ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, এবং তার সাথে মেনশন করলো ফ্রেন্ডলি রিলেশনস উইথ নেবার স্টেটস, অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যদি সেখানে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যে ব্যক্তিগত ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, তাহলে সেখানে কিন্তু সেটাকে বাতিল করে দেওয়া হবে। তো এইটা এবার কিন্তু সরকারকে সংবিধানের মধ্যে লিখতে হলো, পার্লামেন্টকে সেখানে সংবিধানের মধ্যে লিখতে হলো। এবার যেহেতু লিখে দিয়েছে, এইবার আর কোনো প্রবলেম নেই, এইবার তার মানে ওই আইনটা পুনরায় কিন্তু চালু হতে পারে, আইনটা এবার আর বাতিল হবে না, এরপর থেকে ওই আইনটাকে আর বাতিল করার সুযোগ তৈরি হবে না, সেম যদি কোনো ঘটনা ঘটে। কিন্তু যেহেতু এগুলো লেখা ছিল না সংবিধানের মধ্যে যেহেতু লেখা ছিল না, তাই আইনটা নিজের থেকে আগ বাড়িয়ে ওই সমস্ত কাজ করাতে আসলে কি করেছে, ব্যক্তির অধিকার আগ বাড়িয়ে তারা কিন্তু হস্তক্ষেপ করেছে। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিকে তারা কিন্তু ক্ল্যারিফাই করলো, ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা এই কারণেই হলো। সো ভালো করে মাথায় রেখো, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যে কারণেই হয়েছে সেটা হচ্ছে কিন্তু এখানে রমেশ থাপর ভার্সেস স্টেট অফ মাদ্রাস 1950-তে যে জাজমেন্টটা যার এসেছিল। সো এটা তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। গেল, এরপরে চলে আসো, তাহলে প্রথম কেসটাতে কি দেখলে, যে পার্লামেন্টের পক্ষে দাঁড়ালো। দ্বিতীয় কেসটাতে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট পার্লামেন্টের পক্ষে দাঁড়ালো না, বরং তারা কনস্টিটিউশনের পক্ষে দাঁড়ালো, যে আইন যেন তেন প্রকারে তুমি তৈরি করে নিয়ে যা খুশি তাই লিখলে তা তো হবে না, সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো সংবিধানে মেনশনই নেই, অথচ তুমি আইনে মেনশন করে দিয়েছো। সো তাহলে তো আইনে তুমি আগ বাড়িয়ে অনেক কিছু লিখেছো, তো জনগণের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছো, তাহলে তো হবে না। তো তাহলে আগে সংবিধানে লেখো শব্দগুলো। তো সংবিধানে এই কারণে লিখতে হলো সরকারকে, সংবিধানে সরকার লিখলো, তো এরপরে আবার আইনটা হয়তো পুনরায় উজ্জীবিত হওয়ার একটা সুযোগ পেল। সো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি প্রথম কেসে তারা পার্লামেন্টের পক্ষে দাঁড়ালো, দ্বিতীয় কেসে তারা ব্যক্তির পক্ষে দাঁড়ালো, সংবিধানের পক্ষে দাঁড়ালো, মৌলিক অধিকারের পক্ষে দাঁড়ালো। এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে চলে আসো 3 নম্বর কেসে। 3 নম্বর কেসটা কি? 3 নম্বর কেসটা হচ্ছে শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, 1951-এ হয়েছিল। এই কেসটা কিসের জন্য হয়েছিল না, এই কেসটা হয়েছিল আবার এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেহেতু নিয়ে আসলো সরকার, সেই কারণে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কার জন্য নিয়ে আসলো না, রমেশ থাপর ভার্সেস স্টেট অফ মাদ্রাসে যেহেতু সরকার ধাক্কা খেয়ে গেছে, তাদের আইন ধাক্কা খেয়ে গেছে, তাই তারা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলো। কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আসার পরে আবার দেখা যাচ্ছে আবার সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে কিন্তু কেস ফাইল হচ্ছে।
শঙ্করী প্রসাদ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া সেখানে কিন্তু কেস ফাইল হচ্ছে। এটাও একটা ল্যান্ডমার্ক কেস। এবং প্রশ্ন আসে এখানে যে মৌলিক অধিকারগুলোকে সংশোধন কি পার্লামেন্ট করতে পারে, অর্থাৎ মৌলিক অধিকারগুলোকে সংশোধন যোগ্য নাকি যোগ্য নয়। মৌলিক অধিকারগুলো কেন? কারণ মৌলিক অধিকারগুলো তো পার্লামেন্ট তৈরি করেনি। মৌলিক অধিকারগুলো সংবিধানের বিষয়, সংবিধানে অন্তর্ভুক্ত বিষয়। এখন সংবিধানে অন্তর্ভুক্ত বিষয়ে সংবিধান পরিষদ তৈরি করেছে, অর্থাৎ গণপরিষদ তৈরি করেছে। তাহলে গণপরিষদের তৈরি করে যাওয়া বিষয়কে পার্লামেন্ট এসে কি বদলে দিতে পারে? এই কোয়েশ্চেন্সটা উঠে গেল। কারণ পার্লামেন্টের কাজ হচ্ছে আইন তৈরি করা, আর সংবিধান পরিষদের কাজ ছিল সংবিধান তৈরি করা। তাহলে যে সংবিধান তৈরি করে গেছে তার কাজটাকে কি এখন পার্লামেন্ট চ্যালেঞ্জ করতে পারে? বিশেষ করে মৌলিক অধিকারটাকে কি তার মানে পরিবর্তন করতে পারে? এই কোয়েশ্চেন্সটা কিন্তু এখানে উঠে গেল। কারণ যেহেতু সরকার ওই মৌলিক অধিকারটার মধ্যে পরিবর্তন করেছে, বিশেষ করে কোন অধিকারটা না, বিশেষ করে ওই অধিকারটা যেটা ল্যান্ড রিফর্মসের যে অধিকারটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যার জন্য করা হয়েছিল, ঠিক আছে, এই অ্যামেন্ডমেন্টটাকেই তার মানে এখানে কিন্তু এই কেসে চ্যালেঞ্জ করা হলো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড রিফর্মস কেস, আমরা দেখতেই পাচ্ছি যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়ে গেল 1951-এ, সেটার জন্যই চ্যালেঞ্জ করা হলো বললাম। যেখানে কি করা হলো যে পার্লামেন্টের উপরে সেখানে কিন্তু এই যে ল্যান্ড রিফর্মস লস, যে পার্লামেন্টের উপরে তারা কিন্তু সেখানে কি করেছিল যে মানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কেসে যেখানে তারা বলেছিল কি যে পার্লামেন্টকে তারা পাওয়ার দিয়েছিল যে পার্লামেন্ট করতে পারে, এবং পার্লামেন্ট যে আইনটা তৈরি করেছে, পার্লামেন্টটা যে আইন তৈরি করেছে সেই আইনটাও এক প্রকার মানে সংবিধান সংশোধনীয় যদি সেটা আইন হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু সংবিধানেরই পার্ট, সেটা আইন নয়। এই ধরনেরও কথা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে উঠে আসছিল। তার মানে যে সংবিধান সংশোধনী মানে কোয়েশ্চেন্স এখানে এটাও ওঠে, কোয়েশ্চেন্স এই যে সুপ্রিম কোর্টের কাছে এটাও আসে যে সংবিধান সংশোধনী আইন যেটা, সংবিধান সংশোধন যেটা করা হলো সেটা তো পার্লামেন্টে করেছে, তার পার্লামেন্টের কাজ আইন তৈরি করা, তাহলে পার্লামেন্ট সংবিধান সংশোধন করেছে মানে সেটাও তো আইন। তাহলে কি এটাকেও কি আমি আইন বলে কনসিডার করতে পারি? এবং যদি এটা আইন বলে কনসিডার হয় তাহলে এটাও কি পার্লামেন্টের মূল কাঠামোর সাথে কন্ট্রাডিক্ট করছে নাকি করছে না? কোয়েশ্চেন্স মানে জটিলতার পর জটিলতা তৈরি হচ্ছে। তাহলে প্রশ্নগুলো একটুখানি ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। প্রশ্নগুলো কি? প্রশ্নগুলো হচ্ছে যে প্রথমে পার্লামেন্ট হচ্ছে সংবিধান সংশোধন করলো, পার্লামেন্টের কাজ হচ্ছে আইন তৈরি করা। তাহলে সংবিধান সংশোধন করার কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 368-এ বলা হয়েছে। 368-এ সংশোধন করার দায়িত্বটা পার্লামেন্টকে দেওয়া হয়েছে, পার্লামেন্ট করতেই পারে। এখন পার্লামেন্ট যখন সংবিধান সংশোধন করবে তখনও তো সেটা তো একটা আইন। তাহলে এই আইন কি অন্য আইনগুলোর থেকে ভিন্ন নাকি এটা ওই অন্য আইনগুলোর মতোই? তাহলে অন্য আইনগুলোর মতোই যদি হয় তাহলে কি এই আইনটা কি পার্লামেন্টের সাথে কি কন্ট্রাডিক্ট করছে না? কন্ট্রাডিক্ট করছে। তাহলে কি করে এটা জাস্টিফাই হয়? তো কোয়েশ্চেন্স উঠে গেল এই ধরনের। পার্লামেন্ট একটু বুঝতে তোমাদের সময় লাগলে, একটু প্রসেস করতে হয়তো একটু সময় লাগবে, একদিনে বুঝবে না, তোমরা একটু ক্লাসগুলো রিপিট করে করে শুনবে দরকার হলে। তো এই কারণে এখানে কিন্তু প্রশ্ন উঠে গেল যে তাহলে ওই যে 9 শিডিউল যেটা প্রথম তৈরি করা হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে, গতকাল তোমাদের বলেছিলাম, তো সেখানে 31-এর A 31-এর B তৈরি করা হলো। সেখানে বলা হলো যে হ্যাঁ সংশোধন করা যেতে পারে, হ্যাঁ ল্যান্ড রিফর্মস করা যেতে পারে, তারপরে ল্যান্ড রিফর্মস হয়ে গেলে সেখানে তুমি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবে না, হেন তেন এই সমস্ত অনেক কথাই বলা হলো। এখন এটাও তো এক প্রকার আইন, তো আইনের এগেনস্টে যদি আইন তো সুপ্রিম কোর্টকে ভায়োলেট করছে, তাই তো এখন তো কেস তো সুপ্রিম কোর্টে যাবেই। তো স্বাভাবিকভাবেই এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সুপ্রিম কোর্টে কেস গেল, শঙ্করী প্রসাদ কেস ফাইল করলেন, এবং এখানে তারা শঙ্করী প্রসাদ চ্যালেঞ্জ করেছিল যে পার্লামেন্টের পাওয়ার নেই। তিনি বলছিলেন যে 368 অনুসারে পার্লামেন্টের পাওয়ার নেই যে তারা মৌলিক অধিকারকে সংশোধন করবে। তিনি এই দাবিটা সেখানে করেছিলেন, এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্টটাকে অবৈধ বলে তিনি কিন্তু সংবিধানে অবৈধ বলে তিনি দাবি করেছিলেন, এবং সুপ্রিম কোর্টের কাছে এই কারণে বিচার চাইতে যান যে একটা অবৈধভাবে সরকার মানে অবৈধভাবে একটা সংবিধান সংশোধন করেছে, করে তারা কি করছে না মৌলিক অধিকারগুলোকে ক্ষুণ্ণ করছে। ল্যান্ড রিফর্মস করে যেহেতু প্রচুর মানুষের সেই সময় সম্পত্তি চলে গেছিল, তাই না, লিমিট বেঁধে দিয়েছিল সরকার, সেখানে সম্পত্তি দখল করে নিল, অনেক জমিদারদের জমি চলে গেল। তো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু এই প্রশ্নটি উঠতে শুরু করলো যে 368 অনুসারে মৌলিক অধিকারগুলোকে কি 368 অনুসারে যে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে সেই সংশোধন অনুসারে কি মৌলিক অধিকারগুলোকে সংশোধন করা যায়? এবং যদি যায় তাহলে মৌলিক অধিকার সংশোধন করাটাও তো একটা আইন,
কারণ পার্লামেন্টে করেছে, এটার জন্য তো তুমি আর ওই 1946 সালে সংবিধান পরিষদে ফিরে গিয়ে তো এটা করনি, এই পার্লামেন্টেই করেছো। তাহলে এই পার্লামেন্টে তৈরি হওয়া একটা কোনো আইন, এটা তো একটা আইন, তাহলে এটা যদি একটা আইন হয় তাহলে কি এটাও তো কি সংবিধানের মূল কাঠামোর সাথে যদি সংঘর্ষ হয় এর, তাহলে কি এই আইনটাও বাতিল হয়ে যাবে, নাকি এই আইনটা থাকবে কারণ এটা সংবিধান সংশোধনী আইন? কি হবে বিষয়টা? সো এইটা নিয়ে কোর্টের শরণাপন্ন তিনি হন এবং এই সমস্ত চ্যালেঞ্জগুলো কোর্টের কাছে আসে যে 368 অনুসারে তারা মৌলিক অধিকার সংশোধন করতে পারে কিনা, এবং 13(2) নম্বর অনুসারে যেখানে লয়ের সেখানে ডেফিনেশন দেওয়া হয়েছে বা এবং বাতিল ঘোষণা করার কথা বলা হয়েছে, তো সেই আইন অনুসারে সংবিধান সংশোধনী আইনও একটা আইন কিনা, এই নর্মাল কোনো একটা আইন না বিশেষ কোনো আইন, এবং নর্মাল আইন হলে সংবিধানের সাথে এটা কন্ট্রাডিক্ট করলে কেউ থাকবে নাকি থাকবে না, এই প্রশ্নটা কিন্তু এখানে উঠে আসে। সো এই রকম একটা কঠিন একটা প্রশ্ন নিয়ে, একটা জটিল প্রশ্ন নিয়ে সেখানে কিন্তু তাদেরকে সুপ্রিম কোর্টকে তাদের নিজেদের এখানে কিন্তু তাদের মতামত জানাতে হয়, মতামত নয় এটা একটা রায় জানাতে হয়, মতামত নয় এটা, তাদের রায় তাদেরকে জানাতে হয়। এবং তাদের রায়ে তারা এখানে বলে কি, তারা হচ্ছে যে ফার্স্ট কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টটাকে তারা ভ্যালিড বলে কনসিডার করে, অর্থাৎ এর ভ্যালিডিটিটাকে তারা আপহেল্ড করে, অর্থাৎ তারা তুলে ধরে। এটা ঠিকই, তারা বলে যে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা সংবিধানের 368 ধারা অনুসারে হয়েছে, সরকার যেটা করেছে সেটা সরকার ঠিকঠাকই করেছে এটা, এবং এটা একটা আইন, এটাও ঠিক, এটা একটা আইন, এটা ঠিক, কিন্তু কথাটা হচ্ছে যে সেই আইনকে সংশোধন সরকার করতেই পারে, অর্থাৎ মৌলিক অধিকারকে সংশোধন করতেই পারে সরকার, অর্থাৎ 368 অনুসারে যখন সংবিধান সংশোধন করা হবে তখন সেটা আইন হবে, স্বাভাবিক, সংবিধান সংশোধনীটাও একটা আইন, এবং সেই আইন অনুসারে সরকার চাইলে মৌলিক অধিকারকে সংশোধন করতেই পারে। এবং এখানে এটা ছিল অ্যানানিমাস ভার্ডিক্ট ছিল, ইউনানিমাস যেটাকে বলা হয়, ইউনানিমাস ভার্ডিক্ট ছিল, অর্থাৎ সর্বসম্মতিক্রমে একটা রায় ছিল, কেউ এখানে কিন্তু ডিফার করেনি, সবাই বললো যে না সরকার সংবিধান সংশোধন করতেই পারে 368 অনুসারে, এবং বিশেষ করে মৌলিক অধিকার সংশোধন করতেই পারে, এবং যদি করে তাহলে সেটা কিন্তু সংবিধানের সঙ্গে সেটার কোনো রকমের কন্ট্রাডিকশন হচ্ছে না, বরং সংবিধানের সাথে সেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণই হচ্ছে, হ্যাঁ, সংবিধানের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণই হচ্ছে। সো এই কথাটা তারা কিন্তু বলে, এবং এখানে তারা ওই 13(2) নম্বর আর্টিকেল, যেখানে অর্ডিনারি লয়ের সাথে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লটার পার্থক্য আছে কিনা সেটাকে তারা বোঝার চেষ্টা করে, ঠিক আছে। এবং এখানে আমরা দেখতে পাবো যে সংবিধানকে, পার্লামেন্টকে সেই পাওয়ারটা দেয় যে পার্লামেন্ট চাইলে মৌলিক অধিকারগুলো সংশোধন করতেই পারে। এই দুটো বিষয় আমরা এখানে কিন্তু নোটিশ করে থাকবো, সো এইটা জাজমেন্ট, এই জাজমেন্ট সরকার সেই সময় সুপ্রিম কোর্ট দেয়। এর তাৎপর্য কি বেরিয়ে আসে? এর তাৎপর্য বেরিয়ে আসে এটাই যে এটা ছিল প্রথম কোনো কেস যেখানে পার্লামেন্টের মৌলিক অধিকার মানে সংশোধন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটিকে কিন্তু তারা এখানে এক প্রকার কি করে, কনসিডার করে, বিবেচনা করে, এবং পার্লামেন্টকে তারা ক্ষমতা দেয় যে চাইলেই পার্লামেন্ট কি করতে পারে, মৌলিক অধিকার সংশোধন করতেই পারে। তারপর থেকে মৌলিক অধিকার সংশোধন করার একটা রীতি তৈরি হয়ে গেছিল এক প্রকার। এরপরে এটাও এখানে বলে, এটা হচ্ছে পার্লামেন্টের সুপ্রিমেসিকে তার মানে এক প্রকার তুলে ধরে, মৌলিক অধিকারের ঊর্ধ্বে পার্লামেন্টের যে সুপ্রিমেসি, সার্বভৌমিকতা, সেই সার্বভৌমিকতাকে এটা কিন্তু গুরুত্ব দেয়। এটাও আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড, এই দুটো একটা তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিকে নয় বরং এরা পার্লামেন্টকে বেশি গুরুত্ব দিল, তাই না? ব্যক্তিকে নয় পার্লামেন্টকে গুরুত্ব দিল। থার্ড, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে তাৎপর্যটা হচ্ছে এটা যে এই জাজমেন্টে যেখানে পার্লামেন্টকে এমপাওয়ার করা হলো যে পার্লামেন্ট চাইলে মৌলিক অধিকার সংশোধন করতে পারে, এটা যেহেতু একটা প্রেসিডেন্ট তৈরি হয়ে গেছিল, একটা উদাহরণ তৈরি হয়ে গেছিল যে সরকার বারে বারে এরপর সংবিধান সংশোধন করছিল, মৌলিক অধিকার সংশোধন করছিল, তো যেহেতু বারবারে এটা করছিল, এই ধরনের ঘটনাগুলো ঘটছিল, পরবর্তীকালে দেখা যাবে এই কারণে যে যখন 1967-এ এসে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব যখন কেস হয়, তখন পার্লামেন্ট বলে যে না, পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতাশালী নয়, অর্থাৎ পার্লামেন্টকে যে মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা, যেটা এই আমরা দেখতে পাচ্ছি যে শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্টে দেওয়া হলো, সেখানে 67-এ এসে সেই ক্ষমতাটা আবার কেড়ে নেওয়া হলো যে মৌলিক অধিকার সংশোধন করতে পারবে না পার্লামেন্ট।
67-এ গোলকনাথ কেসে এসে কেড়ে নেওয়া হলো, গোলকনাথ কেসে এসে সেটা কেড়ে নেওয়া হলো। তো সুপ্রিম কোর্ট আবার 67-এ এসে এই কাজটাও করেছে। তবে এই যে দেওয়া আর নেওয়া, অর্থাৎ একজন একটা রায় ক্ষমতা দিচ্ছে পার্লামেন্টকে মৌলিক অধিকার সংশোধন করা, পরের জাজমেন্ট এসে হয় কেড়ে নিচ্ছে, নইলে তার পরের জাজমেন্ট এসে আবার দিচ্ছে, এই যে বিবর্তন, এই বিবর্তনটা একটা নতুন একটা প্রেসিডেন্ট তৈরি করে দিল, যে এই প্রেসিডেন্টটা তৈরি করে দিল যে সমস্ত মৌলিক অধিকারগুলোকে একই আমব্রেলার তলায় নিয়ে আসলে হবে না, সমস্ত মৌলিক অধিকারগুলোকে একই আমব্রেলার তলায় নিয়ে আসলে হবে না। আর এই কথাটা বারে বারে বললে হবে না যে সংশোধন করা যাবে এবং সংশোধন করা যাবে না, কখনো বলবো যাবে আর কখনো বলবো যাবে না। এই কথাটা যদি আমরা বারবার বলতে থাকি তাহলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হবে, মানুষ কনফিউশনে পড়ে যাবে এবং সরকারের মধ্যে একটা কিন্তু মানে একটা খামখেয়ালিপনা একটা দেখতে পাওয়া যাবে এবং গণতন্ত্র বিপন্ন হতে পারে। ওভারঅল জনগণ কিন্তু সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের যে অগাধ বিশ্বাস, আস্থা, সেগুলো কিন্তু তারা হারিয়ে ফেলতে পারে। কারণ প্রতিষ্ঠানগুলো তারা নিজেরাই বুঝতে পারছে না যে এক্স্যাক্ট কোন রায়টা আমরা দেব, পক্ষে দেব না বিপক্ষে দেব, পার্লামেন্টকে ক্ষমতা দেব মৌলিক অধিকারকে সংশোধন করার, নাকি পার্লামেন্টকে ক্ষমতা দেব না মৌলিক অধিকারকে সংশোধন করার। কেন? কারণ পার্লামেন্টকে মৌলিক অধিকার দিলেও দেখা যায়, মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা দিলেও দেখা যাবে যে গণতন্ত্র উন্নত হচ্ছে, পার্লামেন্টকে মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা না দিলেও দেখা যাবে যে হয়তো সে গণতন্ত্র উন্নত হচ্ছে, কিংবা দুটোই হতে পারে। সো এখানে দুদিকেই যেহেতু বিপদ আছে, যে আমি মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা যখন দিয়ে দিলাম তখন তো সব তো বদলে দিতে পারে সে, তার মানে জনগণ বিপদে পড়বে। মৌলিক অধিকার ক্ষমতা যদি আমি সংশোধন করার অধিকার তাকে না দিই, তাহলে তো সে জনগণের জন্য সে তো এখন ল্যান্ড ডিস্ট্রিবিউশন পলিসি নিয়ে আসতে পারবে না, তাহলে সে জনগণের উন্নতি হবে কি করে? তাহলে দুদিকেই যেহেতু বিপদ আছে, তাই এখানে সুপ্রিম কোর্ট এরও মোটামুটি এখানে 6 বছর পরে এসে একটা মডিফাই করার চেষ্টা করছে তাদের আগের জাজমেন্টগুলোকে, এবং বলার চেষ্টা করছে যে সব মৌলিক অধিকারগুলোকে আমরা একই আমব্রেলায় কনসিডার করব না, এবং ওই আইদার আর অর কনসেপ্ট দিয়ে আমরা বোঝার চেষ্টা করব না, বরং এটাকে কি করব, আমরা বেসিক একটা স্ট্রাকচার বেঁধে দেব, যে স্ট্রাকচার, একটা কাঠামো বেঁধে দেবো একটা, যে কাঠামোর আন্ডারে বেশ কতগুলো এখানে অধিকারকে আমরা বিষয়কে ঢুকিয়ে দেব, সেই অধিকারগুলোকে সরকার কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, বাকি সরকার যা খুশি তাই করুক, নিয়ম মেনে যা খুশি তাই করতে পারে। সো এই বেসিক স্ট্রাকচারের ডক্ট্রিনের মধ্যে তোমরা দেখবে যে মৌলিক অধিকারের বেশ কিছু অধিকারকে সেখানে কিন্তু ঢুকিয়ে দেয়, বা এবং সংবিধানের আরও অন্যান্য পার্টগুলোকেও কিন্তু সেখানে ঢুকিয়ে দেয়, যে চাইলে সরকার কি করতে পারে, মৌলিক অধিকারগুলোকে আর মানে যেগুলোকে ঢোকানো হয়েছে এই বেসিক কাঠামোর মধ্যে সেগুলোকে বদলাতে পারবে না, এবং অন্যান্য বিষয়গুলোকেও যেগুলোকে এই বেসিক কাঠামোর মধ্যে ঢোকানো হয়েছে সংবিধানের, সেগুলোকে বদলাতে পারবে না। অর্থাৎ বলা হলো এক প্রকার যে মৌলিক অধিকারগুলো মানেই হচ্ছে ধরে নেওয়া এক প্রকার, বা ওই বেসিক স্ট্রাকচার মানেই হচ্ছে যে একটা বাড়ির হচ্ছে 4টে পিলার, বা যতগুলো পিলার আছে সেই সব কটা পিলার, এগুলোকে যদি তুমি বদলে দাও তো বাড়িটাই ভেঙে পড়বে, এগুলোকে বদলানোর কাজ করতে গেলে বাড়িটার ক্ষতি হবে, বাড়িটা দুর্বল হয়ে যাবে, সো এগুলোকে বদলানো যাবে না। সো এইরকমভাবে কতগুলো পিলার সেট করার কাজটা কিন্তু আনপ্রেসিডেন্টলি সেখানে কিন্তু সরকার, সুপ্রিম কোর্ট কিন্তু করে থাকে। 1973-তে গিয়ে এই জিনিসটা হয়েছে। সো এইরকমভাবে আমরা দেখতে পাবো তাহলে যে শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই যে কেসটা হয়েছিল, যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যেটা ল্যান্ড রিফর্মসের উপর হয়েছিল, সেইটাকে চ্যালেঞ্জ করে, এবং করে তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে জানতে চায় যে সংবিধান সংশোধনী আইনটাও আইন কিনা, এবং সেটাও যদি আইন হয় তাহলে সেটা তো সংবিধানের সঙ্গে সেটাও তো কন্ট্রাডিক্ট করছে, তাহলে সেটা কেন বাতিল হবে না? এই প্রশ্নটি তারা করে, এবং এই প্রশ্নটিও তারা করে যে পার্লামেন্ট কি আদৌ সত্যিই মানে মৌলিক অধিকারগুলোকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? যদি রাখে তাহলে তো ব্যক্তির স্বাধীনতা নষ্ট হচ্ছে, তো ব্যক্তির স্বাধীনতা তো রক্ষা করার কথা বলছে সংবিধান আমাদের, তো সেখানে তো ওরা নষ্ট করছে মৌলিক জমির, জনগণের জমি কেড়ে নিয়ে, কিছু মানুষের জমি কেড়ে নিয়ে, তো ব্যক্তির স্বাধীনতা নষ্ট করছে। তো আদৌ কোথায় দাঁড়াবে এখন, কোন বিষয়টিকে সমর্থন করা হবে? তো এই ধরনের একটা 0 পয়েন্ট ডিলেমাতে এসে কাইন্ড অফ বলতে পারবো যে যেখানে তুমি যেদিকেই যাও সেদিকেই কোনো একটা দিকে ব্লেম খেতে হবে। তো সেই জায়গা থেকে দেখা যাবে যে তারা কি করে সেই সময় ল্যান্ড রিফর্মসের মতো পলিসিগুলো যেহেতু জনগণের সেই সময় একটা বড় স্বার্থকে সুরক্ষিত করবে, তাই সরকার সুপ্রিম কোর্ট সেই সময় কিন্তু পার্লামেন্টকে এই শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্টের মধ্য দিয়ে সরকারকে, পার্লামেন্টকে এই ক্ষমতাটা দেয় যে পার্লামেন্ট চাইলে মৌলিক অধিকারগুলোকে সংশোধন করতে পারে। বাট সুপ্রিম কোর্ট ধীরে ধীরে ম্যাচিওর হয়েছে, তার উদাহরণ হচ্ছে 1973 হচ্ছে কেশবানন্দ ভারতী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, সেটা আমরা ভালো করে দেখতে পাবো।
স্টেট অফ কেরালা কেস, কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, যেটা সুপ্রিম কোর্টও প্রমাণ দেয় যে আমরাও ম্যাচিওর হয়েছে, যে শুধু একবার এই দিকে আর একবার ওই দিকে নয়, বরং মাঝখানের একটা পিলার তৈরি করে দেবো আমরা, মাঝখানে একটা ঝুড়ি তৈরি করে দেবো, সেই ঝুড়ির মধ্যে বেশ কিছু জিনিস থাকবে যেগুলোকে তুমি হাত লাগাতে পারবে না, বাকি তারপর সাইডে যেগুলো থাকলো সেগুলো নিয়ে তুমি টানাটানি করতেই পারো, অসুবিধে নেই, কিন্তু বেসিক জায়গাগুলোতে তুমি কোনোদিন হাত দিতে পারবে না। সো এই ধরনের জাজমেন্টগুলো আমাদেরকে আমাদের যে প্রতিষ্ঠান, বিশেষ করে বিচার ব্যবস্থা, পার্লামেন্ট, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর দিক নির্দেশ করে দিয়েছে, এবং বলা যেতে পারে যে প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের যাতে আস্থা ভরসা যাতে অক্ষুণ্ণ থাকে সেটা বজায় রাখার চেষ্টা করেছে, তেমনি গণতন্ত্রকে অনেকটা ম্যাচিওর করেছে। তার সাথে সাথে আমাদের দেখতে পাবো যে একটা প্রতিষ্ঠানগুলোর বিবর্তনের ইতিহাসে একটা বলা যেতে পারে যে স্বাভাবিক অবস্থাটিকেও কিন্তু ধরে রেখেছে, খুব বেশি বড় কোনো বিপদ সেখানে কিন্তু ঘটতে দেয়নি। খুব বড় কোনো বিপদ যেমন এমার্জেন্সির সময় হয়েছিল, সুপ্রিম কোর্ট সেই সময় যদিও সেইখানে সরকারের পক্ষেই দাঁড়িয়েছিল, পার্লামেন্টের পক্ষেই দাঁড়িয়েছিল। তো যাই হোক, এই ধরনের ঘটনাগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পেয়েছি, এবং খুব কম, ওই এমার্জেন্সি সিচুয়েশনটাই একটা মানে এক্সট্রা সিচুয়েশনস বা একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন বলতে পারো, এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, যেটা বাদ দিলে বাকি সমস্ত বিষয়গুলোতে দেখা যাবে যে এরা আমাদের প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, এরা কিন্তু খুব ম্যাচিওর একটা কিন্তু দৃষ্টান্ত রেখেছে, এগুলো আমরা দেখতে পাই। এরপরে চলে আসো বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960-তে, গতকাল তোমাদের অল্প বিস্তর বলেছি এটা নিয়ে। এটা ছিল 1960-র কেস, জানো তোমরা যে বেরুবাড়ি ইউনিয়নটা ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, যেটা ওয়েস্ট বেঙ্গলের, সেই ডিস্ট্রিক্টের একটা কিন্তু জায়গা। সেখানে বেসিক্যালি হচ্ছে জায়গাটিকে এক্সচেঞ্জ করা, বেসিক্যালি ওই অঞ্চলটিকে সব ইয়েকে দেওয়া, বাংলাদেশ সেই সময় পূর্ব পাকিস্তানকে দেওয়া, অর্থাৎ পাকিস্তানকে আমরা দিতে পারি কি না এটা নিয়ে সরকারের কাছে একটা কিন্তু কোয়েশ্চেন্স তৈরি হয়েছিল, এবং এই কারণে সরকার এখানে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অ্যাডভাইস চেয়ে বসে। সো এটা ছিল একটা অ্যাডভাইসারি অপিনিয়ন, ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্ট অ্যাডভাইসারি অপিনিয়ন ছিল। কত নম্বর ধারা অনুসারে অ্যাডভাইস করতে পারে তোমরা জানো যে আর্টিকেল 143(1) অনুসারে সেখানে অ্যাডভাইস করতে পারে, যেটা নিয়ে একটা রিসেন্ট ডিবেটও চলছে, তোমরা দেখলে যে রাষ্ট্রপতি রিসেন্ট আবার অ্যাডভাইস চেয়েছে, কিন্তু পার্লামেন্ট সেখানে না করে দিয়েছে যে না, আমরা কোনো অ্যাডভাইস করবো না, কোনো অপিনিয়ন দেবো না। সো এটা নিয়ে একটা ডিবেটসও চলছে। তো যাই হোক, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যাডভাইসারি পাওয়ার, ঠিক আছে, অ্যাডভাইস সুপ্রিম কোর্ট করে থাকে। তোমাদের বলেছিলাম যে কেসটা কি হয়েছিল, কেসটা হয়েছে যে নেহেরু নুন একটা এগ্রিমেন্ট হয়েছিল 1951-এ, গতকালই বলেছিলাম। সেই এগ্রিমেন্টের ফলে পশ্চিমবঙ্গের যে বেরুবাড়ি ইউনিয়ন বলে যে জায়গাটা ছিল সেটা পাকিস্তানকে দিতে হতো, অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত যেটা। তো স্বাভাবিকভাবেই সরকারের মনে এখন এই প্রশ্নটা এসেছিল যে আমি আর্টিকেল 3 অনুসারে শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডার জারি করে আমি কি সরকার কি আমাদের নিজেদের একটা ভূখণ্ড অন্য কোনো দেশকে কি দিতে পারে? যদিও প্রতিদানে আমরা পাবো, কিন্তু প্রতিদানে পাবো সেটা নিয়ে তো কিছু সংবিধানে তো পরিষ্কার করে বলা হয়েছে যে হ্যাঁ ইনক্লুশন হতেই পারে, কিন্তু এক্সক্লুশন হবে, অর্থাৎ আমরা কাউকে দিয়ে দিচ্ছি আমার ভূখণ্ড, এটা নিয়ে তো কোথাও কিছু বলা ছিল না। শুধু বলা ছিল 3 নম্বর আর্টিকেলে যে বাউন্ডারিজগুলো অদল বদল করতে পারে। এখন বাউন্ডারিজ বলতে স্টেটের বাউন্ডারিজগুলোর কথা বলা হচ্ছে, স্টেট মানে রাজ্য বাউন্ডারির কথা বলা হচ্ছে, রাষ্ট্র নয়। সো রাজ্য বাউন্ডারিজের কথা বলা হচ্ছে। এখন সরকারের কাছে এই কোয়েশ্চেন্সটাই ছিল যে আর্টিকেল 3-তে তো স্টেট বাউন্ডারিজ এখানে বদল করার কথা তো বলা হয়েছে, সরকারকে তো এই ক্ষমতাটা দেওয়া হয়েছে, তো সরকার তো এটা করতেই পারে, এক্সিকিউটিভ অর্ডার জারি করে, প্রশাসনিক একটা নির্দেশ জারি করে করতেই পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দ্বন্দ্বটা তাদের মধ্যে এটাও ছিল যে রাজ্য বলেছে কিন্তু রাষ্ট্র তো বলেনি, অন্য দেশ তো বলেনি। অন্য দেশকে দিয়ে দেওয়া মানেই হচ্ছে কি কমপ্লিটলি সেই ল্যান্ডটার থেকে আমাদের অধিকারটা কিন্তু হারিয়ে ফেললাম আমরা। সো কমপ্লিটলি অধিকার হারিয়ে ফেলবো, এটা শুধুমাত্র কোনো সরকার এসে কি করতে পারে, নাকি এর জন্য দেশের সমস্ত জনগণের অপিনিয়নের প্রয়োজন আছে, জনগণের প্রতিনিধিদের অপিনিয়নের প্রয়োজন আছে, পার্লামেন্টে বসে যেটা সম্ভব। সো এই কারণে তাদের মনে এই এগ্রিমেন্টটা হওয়ার পরেও তাদের মনে, সরকারের মনে, নেহরুর মনে এই প্রশ্নটা ছিলই, এবং এই কারণে তিনি কি করেন না, সেই সময় সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতিকে দিয়ে সুপ্রিম কোর্টের কাছে অপিনিয়ন চান, যে অ্যাডভাইস চান সুপ্রিম কোর্টের, যে আপনারা অ্যাডভাইস করুন যে এক্স্যাক্ট আমাদের কি করা উচিত। সুপ্রিম কোর্ট সেই সময় অ্যাডভাইস করে কি যে তোমরা 3 নম্বর ধারা অনুসারে যে কথাটা বলছো, সেই 3 নম্বর ধারা অনুসারে রাজ্যের মধ্যে সীমানা অদল বদলের কথা বলা হয়েছে, রাজ্যের একটা অংশ অন্য দেশকে তোমরা সম্পূর্ণভাবে দিয়ে দেবে, এটার কথা কোথাও বলা নেই। তো যেহেতু বলা নেই, কাজে এটা অসাংবিধানিক কাজ হবে,
এই অসাংবিধানিক কাজটা করা উচিত হবে না। কাজে এটাকে সবার আগে সাংবিধানিক করা হোক। সাংবিধানিক কিভাবে করা হবে? তাহলে সংবিধানের মধ্যে এটা আগে লেখা হোক যে হ্যাঁ চাইলে দিতে পারে অন্য দেশকে, তাহলে তুমি সেই নিয়ম মেনে তারপরে করতে পারবে স্বাভাবিক নিয়মে। তাহলে সংবিধানে লিখতে হলে জনগণের যে প্রতিনিধি তাদের অপিনিয়ন পার্লামেন্টে গিয়ে তোমাকে নিতে হবে। সো পার্লামেন্টে গিয়ে সেখানে তাদের অপিনিয়নটা নেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেল। তো এই কারণে কি হলো যে সরকার সেখানে কি করলো, যে সংবিধান সংশোধনটা করে বসলো। সরকার সংবিধান সংশোধন করে বসলো, যেটা আমরা গতকাল দেখেছিলাম যে 1960 সালে, যেটা সম্ভবত কততম, 1960 সালে যেটা বোধহয় 9তম বোধহয় সংবিধান সংশোধন ছিল, 9th, তাই তো? কত ছিল গতকাল, কত বলেছিলাম? 9th, স্যার 9th। তাহলে 9th সংবিধান সংশোধনের কথা গতকাল বলেছিলাম, যে 9th অ্যামেন্ডমেন্ট সেখানে কিন্তু সরকার করে বসলো। সো এইরকমভাবে করার ফলে ওখানে পরিষ্কার করে বলা হলো যে হ্যাঁ সরকার এবার দিতে পারে, সেটা সরকারকে ওখানে সংবিধানের মধ্যে লিখতে হলো, সংবিধান সংশোধন করে বলতে হলো যে হ্যাঁ আমরা পার্টিকুলার ওই ভূখণ্ডটা দিতে চাই, সংবিধানের মধ্যে সেটাকে লিখতে হলো এবং সেটা পারমিট করা হলো সংবিধানে। সো তবেই গিয়ে সরকার এটা করতে পারলো। তো এইরকমভাবে দেখা গেল যে ভারতের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডটাকে কিন্তু এখানে ট্রান্সফার করার ব্যবস্থাটা সেখানে কিন্তু উঠে আসলো, এটা আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট এটা বলেছিল যে তোমরা দিতেই পারো। যাই হোক, তো এই সমস্ত বিষয়গুলো এখানে আমরা 368 অনুসারে সেখানে সরকারকে বললো যে তোমরা এখানে কিন্তু সংবিধান সংশোধন করো, করে তোমরা এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন করতে পারো, অল্টারেশনস হতেই পারে, তুমি নিজের বাউন্ডারি দিতে পারো। সো এটা করলো। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাডভাইসারি জাজমেন্ট, সেই জাজমেন্টে এখানে তারা সুপ্রিম কোর্ট কি করে দিল, যে সরকারের যে এখতিয়ার, সেই এখতিয়ারটাও কিন্তু সরকারকে বুঝিয়ে দিল যে না, 3 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ইন্টারনাল চেঞ্জেস, এক্সটার্নাল নয়। তো সরকারকে তার জায়গাটা দেখিয়ে দিল যে না, এটা তোমার অধিকারের বিষয় নয়, এটা পার্লামেন্টের অধিকারের বিষয়, সংবিধান সংশোধনের বিষয়। এবং পার্লামেন্টকেও তার কিন্তু যে ক্ষমতা, সেই ক্ষমতাটাও কিন্তু তাকে দিল যে না, তাকে পার্লামেন্টেই আসতে হবে, অর্থাৎ এক্সিকিউটিভে নয়, এক্সিকিউটিভের এটা এখতিয়ার নয়, এটা লেজিসলেচারের এখতিয়ার। তো লেজিসলেচারে তাকে আসতে হবে এবং লেজিসলেচারের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের এখতিয়ার, সাধারণ কোনো অ্যামেন্ডমেন্ট বিল বা আইন নয়। সো এই জিনিসগুলো সেখানে কিন্তু তারা বলল। তো এইরকমভাবে আমরা দেখলাম যে আমাদের এইরকম, তারপর থেকেই তোমরা দেখতে পেলে যে এইটা পসিবল হলো। হ্যাঁ, এটা দেওয়া, এই যে দেখো 9th এখানে লেখাই আছে, 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আমরা করলাম, মানে সরকার সেই সময় করলো 1960 সালে, এবং বেরিবাড়ি ইউনিয়ন সেখানে কিন্তু ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে, এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে এই ডেভেলপমেন্টসগুলো। যদি এটাকে নিয়ে পরবর্তীকালে তোমরা জানো যে মানে মানে হ্যাঁ মানে এটার পরবর্তীকালে তোমরা জানো যে শুধু একমাত্র ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এটা ছিল না। 2015 সালেও নরেন্দ্র মোদী এসে তোমরা দেখতে পেলে যে আবার সেই বাংলাদেশকে, তখন তো পাকিস্তানকে, আবার এখন বাংলাদেশকে সেখানে ল্যান্ড দেওয়ার জন্য তোমরা দেখলে যে সেখানে একটা বড় এগ্রিমেন্ট হলো 2015 সালে 100তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে, যেটা হলো। তো সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রেখো। ঠিক আছে, এখানে 143 নম্বর আর্টিকেলটা গুরুত্বপূর্ণ, এই বেরুবাড়ি ইউনিয়ন এক্সচেঞ্জ কনক্লেভ এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 368 এটা খুব গুরুত্বপূর্ণ, এই আর্টিকেলগুলোও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। সো এই গেল এখানে কিন্তু তোমাদের 4টে অ্যামেন্ডমেন্ট, 4টে হলো তো, 1 2 3 4টে, এই গেল তোমাদের 4টে অ্যামেন্ডমেন্ট, যেই 4টে অ্যামেন্ডমেন্ট তোমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। এই 4টে অ্যামেন্ডমেন্ট তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, এই গল্পটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। প্রসেস করতে একটু টাইম লাগবে, যারা এতটা পূর্বে এখনও এগুলো নিয়ে পড়াশোনা করনি, তো তাদের একটুখানি টাইম লাগবে এগুলো প্রসেস করতে, স্বাভাবিক নিয়ে কথা। তো দরকার হলে পড়ো অল্প 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 করে, আর এই ক্লাস লেকচারগুলো আবার একটুখানি শুনে নাও, পড়ো আর একটুখানি শুনে নাও, পড়ো আর একটুখানি শুনে নাও, এইরকম করতে করতে দেখবে জিনিসটা তোমাদের বুঝে যাবে। এটাই নিয়ম। মানে আমিও এতবার পড়েছি, তারপরেও বারবার গুলিয়ে গেছে, কারণ 13 নম্বর আর্টিকেলে কী বলেছে আমি জানি না হয়তো, সো আমাকে আবার 13 নম্বর আর্টিকেলটাকে পড়তে হচ্ছে। তারপরে আবার দেখা গেল যে 368 কত নিয়মের কথা বলা হয়েছে এগুলো আমি জানি না, আবার এটা এসে পড়তে হচ্ছে। সো পড়তে গিয়ে যে বিভিন্ন আর্টিকেলগুলো আসছে সেগুলো সম্পর্কে যেহেতু আমি ডিটেলসে জানি না, তাই আমি বারবার এই সমস্ত বিষয়গুলো পড়তে গিয়ে হোঁচট খাচ্ছিলাম। কিন্তু যেমনি এই আর্টিকেলগুলো সম্পর্কে আমার ধারণা আছে, জানি, এগুলো মুখস্থ হয়ে গেছে আমার সবই প্রায়। তো এখন যদি তোমরা আমাকে সংবিধানের আর্টিকেল জিজ্ঞেস করো, 395টা আর্টিকেলের মধ্যে তো বোধহয় মোটামুটি ভাবো আমি 150টা আর্টিকেল তো চোখ বন্ধ করে বলে দিতে পারবো, চোখ বন্ধ করে 150টা আর্টিকেল বলে দিতে পারবো কি কোথায় কি আছে। তারও বেশি হয়তো হতে পারে, সংখ্যাটা কম হবে না। সো যেহেতু এগুলো এখন এক প্রকার মুখস্থ হয়ে গেছে, ইম্পর্টেন্টগুলো বিষয়গুলো যেগুলো বারবার আলোচনায় থাকে, স্বাভাবিকভাবেই জাজমেন্টগুলোকে এখন বোঝা আমার জন্য, এবং শুধু বোঝা নয় বরং প্রসেস করা, লং রানে মনে রাখাটাও কিন্তু আমার জন্য ইজি হয়ে গেছে।
সো যারা নতুন পড়ছো তোমাদের একটু অসুবিধে হতেই পারে এগুলো মনে রাখতে, বাট চিন্তার কোনো বিষয় নেই। ধীরে ধীরে গল্পটা তো আগে শোনো, তারপরে তোমরা দেখবে একটা সময় গিয়ে এই ডেটাগুলোই অন্য কোনো টপিক পড়তে গিয়ে যখন আবার আসবে তখন তুমি লিঙ্ক করতে পারবে এবং এইরকমভাবে তোমার কাছে এটা ইজি হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রসেস, এই এই এত বড় একটা লম্বা লিস্টকে মনে রাখা এবং এদের সাথে জড়িত ঘটনাগুলোকে মনে রাখা এবং কি কারণে এই জাজমেন্টগুলো হয়েছিল এটা মনে রাখা। কারণ যারা কলেজ এবং ইউনিভার্সিটির ইন্টারভিউ দিতে যাবে বিশেষ করে তাদেরকে কিন্তু জিজ্ঞেস করতেই পারে, আচ্ছা বলো তো এ কে গোপালন কেসটা কেন হয়েছিল, শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসটা কেন হয়েছিল, জিজ্ঞেস করতেই পারে তোমাদের কেন হয়েছিল, কি গ্রাউন্ডস ছিল, কি জাজমেন্ট এসেছিল, সরকারের রিপারকেশন কী ছিল, সিগনিফিকেন্স কী, জিজ্ঞেস করতেই পারে। সো একটুখানি গল্পগুলোও তোমাদেরকে এরকমভাবে মনে রাখতে হবে। টাইম আছে, অসুবিধার কিছু নেই, ধীরে ধীরে পড়ো, হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। বাকিগুলো আমি নেক্সট ক্লাসে করব, যেগুলো বাকি রইল বাকিগুলো আগামীকালকের ক্লাসে হবে। ঠিক আছে, আগামীকালকের ক্লাসে বাকিগুলো হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন বলো। হ্যাঁ স্যার, বলছি যে এই গোলকনাথ ভার্সেস কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা 1973 তে যেটা বললেন, ওইখানে একটা জিনিস দেখলাম স্যার, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, মানে এই বেসিক স্ট্রাকচার বলতে 12 to 35 ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে ওই স্ট্রাকচারটাকে বোঝানো হয়েছে। অনেক কিছু আছে তার মধ্যে অনেক কিছু আছে, অনেক আছে, শুধু মৌলিক অধিকার নেই, তার মধ্যে অনেক কিছু আছে, আরও অন্যান্য বিষয়গুলো আছে, যেমন 368ও আছে তার মধ্যে, সেকুলারিজম আছে তার মধ্যে, এগুলোকে বদলাতে পারবে না, বেসিক স্ট্রাকচারের মধ্যে ওগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু ওই কেশবানন্দী ভারতী জাজমেন্টও নয়, তারপর থেকে অসংখ্য জাজমেন্ট এসেছে যেগুলো বিভিন্ন ইস্যুসগুলোকে তুলে ধরে বলেছে এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের যে ঝুড়ি, সেই ঝুড়িতে ফেলে দিলাম, তার মানে ওটাকে আর সংশোধন করা যাবে না। তো এরকম অসংখ্য বিষয়কে তারা ওই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের যে ঝুড়ি, সেই ঝুড়িতে ফেলে দিয়েছে এবং সেখান থেকে বের করা আর ওগুলোকে যায় না, সংশোধনও করা যাবে না, বাতিলও করা যাবে না। বুঝতে পেরেছো? তো শুধু মৌলিক অধিকার নয়, এটা আমি বলবো, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের লম্বা একটা লিস্ট, দরকার হলে একটা ক্লাস ওটার উপরে নেব, ক্লিয়ার হয়ে যাবে যে বেসিক স্ট্রাকচার বলতে সংবিধানে তাহলে কোনগুলো এবং কোন কোন জাজমেন্টে কোন কোন বিষয়গুলোকে ঢোকানো হয়েছে, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে। ঠিক আছে, বাকিরা কোনো প্রশ্ন? না স্যার, এটাই জানার ছিল আমারও। বেসিক আমি বলে দেবো, শেষ হোক, এটা শেষ হোক। ঠিক আছে স্যার। গুরুত্বপূর্ণ বেসিক স্ট্রাকচারে তোমাদের জিজ্ঞেস করতেই পারে, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মধ্যে কোন কোন বিষয়গুলো আসে বলো তো, জিজ্ঞেস করলো হয়তো ইন্টারভিউ বোর্ডে, হ্যাঁ 4-5টা জিজ্ঞেস করলো, বলো 4-5টা, তখন কি করবে? ঠিক আছে, বোঝাতে পেরেছি, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? যার ভালো লাগেনি সে একটু হাত তোলো, আর যার ভালো লেগেছে তাকে একটু লাইক সিম্বল দাও, দেখি কতজন। ভোটিং হয়ে যাক, 1 2 3 4 5, একবারই করবে, 6 7 8 9 10 11, একবারই করো। আর বাকিদের ভালো লাগেনি নাকি? বাকিরা ক্লাসে নেই, ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে বোধ হয়, ক্লাস শুনতে শুনতে হয়তো ঘুম পেড়ে নিল, তাই তো? কার ভালো লাগেনি হাত তোলো দেখি, বা আরও তুমি তোমার ক্লিয়ার হয়নি, ক্ল্যারিটির দরকার আছে আরও, ভালো লেগেছে তবে আবার শুনতে হবে। 3টা পুরো বাইরে দিয়ে গেছে, কি দাড়ি কমা ফুল স্টপ কিছুই থাকে না লেখায়। বললাম ওই যে 3 নাম্বারটা না, ওই শঙ্করী প্রসাদের কেসটা কিচ্ছু বুঝতে পারিনি, ওটা আবার আমাকে শুনতে হবে, শুনে আবার গতকালকের ক্লাসটা করেছিলে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, টাইম লাগবে, হয়ে যাবে ধীরে ধীরে। ঠিক আছে, রিপিট বেরুবাড়িটা বুঝতে পেরেছি, শঙ্করী প্রসাদটা বুঝতে পারিনি বললাম। দেখে নিও, আর একবার দেখে নিও লেকচারটা, দেখে নিয়ে তারপর অসুবিধা হ্যাঁ। করে শেষের দিকে আরো সাম আপ করে দেবো। অনেকগুলো জাজমেন্ট তো মনে রাখতে একটুখানি অসুবিধা হবে এখন, কিন্তু মন দিয়ে শোনো আগে। ঠিক আছে, কেউ আছো যার ভালো লাগেনি বা ক্ল্যারিফাই করতে পারিনি? হাত তোলো। তাহলে নাম্বার আমি কাউন্ট করতে ভুল করেছি, নাকি কেউ ভোট দিচ্ছ না, অ্যাবস্টেইন করছো? যাই হোক, ঠিক আছে, তাহলে আজ এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল বাকি টপিক। স্যার এক মিনিট স্যার, হ্যাঁ বলো। ওই কালকের কোশ্চেন গুলো সলভ করেছিলাম, ওই 86 নাম্বার কোশ্চেন একটা,
ওখানে কি অ্যান্সার ভুল আছে নাকি আমি একটু বলবো স্যার কোশ্চেনটা? বলো। দাঁড়ান। কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ মেড দ্য রাইট টু এডুকেশন এ ফান্ডামেন্টাল রাইট? হুম। অপশন আছে 91তম, 92তম, 93তম, 94তম, আর উত্তর দেওয়া আছে 93তম, কিন্তু এটা তো স্যার 86তম হবে। না না না, হ্যাঁ, ওইখানে যেটা সেন্টেন্সটা পুরো করেনি। তুমি অ্যামেন্ডমেন্টের লিস্টটা বের করো, সেখানে 93 কি বলেছে আমি দেখো একবার। হ্যাঁ ওখানে আছে স্যার, ওই এডুকেশন পারপাস আছে। আছে তো? তো 86টা হ্যাঁ, হ্যাঁ। 86টা ছিল হচ্ছে সরকারি, আর এই 93টা এসে দাঁড়িয়ে গেল প্রাইভেট ইনস্টিটিউশন। বলেছিলাম গতকাল। হ্যাঁ বলেছিলেন, হ্যাঁ। এইখানে সেন্টেন্সটা পুরো ও, করেনি, ঠিক আছে। কোয়েশ্চেনে সেন্টেন্সটা পুরো করেনি, তাই তুমি ধরতে পারছো না। তো কিন্তু এডুকেশনটা দিয়ে তোমার বুঝে নেওয়া উচিত, এবং অপশনসগুলো সম্পর্কে তোমার ধারণা থাকলেই তুমি এটা বুঝতে পারবে যে এটা প্রাইভেট ইনস্টিটিউশনসগুলোর কথা বলেছে, এসসি এসটিদেরকে ইনক্লুড করার কথা বলেছে, যে যেখানে প্রাইভেট ইনস্টিটিউশন আছে, তো এসসি এসটি ছেলেমেয়েরা সেখানে যদি সেই শিক্ষা ব্যবস্থা মানে সেটা কনজিউম করার যদি ক্ষমতা তাদের না থাকে, তাহলে তারা যাবে কোথায়? তো তাদের জন্য সেইখানে কিন্তু এই রিজার্ভেশনের কথা বলা হয়েছে। বুঝতে পেরেছো তো? একদম একদম, ওইটা, ঠিক ওইটা। আছে, ওকে। ঠিক আছে। ঠিক আর আছে। কারো কোনো ঠিক আছে। কোয়েশ্চেন? বলো অরবিন্দ। হ্যাঁ স্যার, বলছি যে কালকে আমি কোশ্চেন সলভ নিয়ে একটা কথা বলার ছিল। দুটো কোশ্চেনে খুব কন্ট্রাডিকশন হচ্ছে। একটা কোশ্চেন নাম্বার হচ্ছে 71 নম্বর কোশ্চেন, ওইখানে কোশ্চেনটা বলা হয়েছে যে দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল টু হুইচ অফ দ্য স্টেটস লিস্টেড বিলো। তো এটা আমি দিয়েছিলাম হচ্ছে মিজোরাম, নাগাল্যান্ড এন্ড জম্মু এন্ড কাশ্মীর, কিন্তু এখানে উত্তরটা এখানে দিয়েছে হচ্ছে নাগাল্যান্ড, মেঘালয় এন্ড মিজোরাম। আবার এই একটা কোয়েশ্চেনই আমি এখানে পেয়েছি, যেটা এখানে 46 নম্বরে আছে, 46 এ 46 নম্বরের কোয়েশ্চেনটা হচ্ছে দ্য 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল টু হুইচ অফ দ্য ফলোইং স্টেটস। এখানে যে উত্তরটা আছে সেটা আমি ঠিক দিয়েছিলাম, এখানে দেখাচ্ছে সেই অনুযায়ী যে এখানে দেখাচ্ছে মিজোরাম, নাগাল্যান্ড এন্ড জম্মু এন্ড কাশ্মীর। ওটা দেখো, এই জায়গাটা 2019 সালের আগের গল্প ওটা, যা গল্প ওটা হ্যাঁ, স্যার। 2019 সালের কোয়েশ্চেন্সটা 2019 সালে নিশ্চয়ই আগে এসেছে, 19 সালের আগে এসেছে। তো ওই কারণে তোমার কাছে হ্যাঁ, স্যার। ওইটা একটু গন্ডগোল মনে হচ্ছে। ঠিক আছে, জম্মু কাশ্মীর তো এখন হবেই, বুঝতেই পারছো। তো স্বাভাবিকভাবেই এই কারণে তোমার ওই রকম মনে হচ্ছে। এই জায়গাটা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা যদি এখন লেটেস্ট কোয়েশ্চেন্স হতো তাহলে তো ওই রকম প্রশ্নই তৈরি হতো না, মানে এই ধরনের অপশনই দিত না, তাই না? লেটেস্ট কোয়েশ্চেন তো নয়, ওটা হ্যাঁ। পুরোনো কোয়েশ্চেন, ওই জন্য সেটা মাথায় রেখো। ঠিক আছে, আর বাকিরা আর কিছু নেই? ঠিক আছে, তাহলে আজ এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল। চলো, গুড নাইট।